ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়ামুল মুবিন। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের পুইশুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এ বসবাস করছেন, লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, খুব বেশি দিন আগের নয়, এই তো 2025 সালের রোজার ভিতরে। 22 রোজায় উনি বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার গ্রামের বাড়িতে চলে যান। ওনাদের গ্রামে কিন্তু একটা সুন্দর নিয়ম রয়েছে। রমজান মাসে ওই গ্রামের পুরুষ সদস্যরা মসজিদে ইফতার করেন। ওখানে যে মসজিদগুলো রয়েছে ওই মসজিদে প্রত্যেক বাড়ি থেকেই ইফতারি আনা হয়, সব ইফতারিগুলো এক জায়গা করা হয়, এরপর পুরুষ সদস্যরা সেখানে ইফতার করেন। এই যে পুইশুর গ্রাম, এই গ্রামের যে বর্ডার তার ওই পাশে আরেকটা গ্রাম রয়েছে, তার ওই গ্রামটার নাম হচ্ছে দিয়াসুর গ্রাম। তো দিয়াসুর গ্রাম, পুইশুর গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ বর্ডারের এখানে একটি শ্মশান রয়েছে। যখন মুবিন ভাই ওখানে গিয়েছেন তার সাথে যোগ দিয়েছে তারই চাচাতো ভাই হাসিব। তো হাসিব জানায় যে এই যে শ্মশানটা, এই শ্মশানে এই কয়েকদিন আগেই 17 কি 18 বছর বয়সী একটা ছেলের লাশ দাহ করা হয়েছে। ছেলেটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তো ইফতার যখন করার জন্য বিকেলের দিকে ওনারা যাচ্ছেন, একটু হাঁটাহাঁটি করবেন, তখন ওই শ্মশানের কাছে আসার পর মূলত এই তথ্যটা শোনেন। ওই সময় এই মুবিন ভাই হাসিব ভাইকে বললেন, চলো তো একটু আগাই, শ্মশানটা দেখি। তখন হাসিব ভাই বলছে, ভাই তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? একটু পরে আজান দেবে, ইফতার করব আমরা, এখন তো ওই দিকটাতে যাওয়া ঠিক হবে না। উনি আবার বললেন, না সময় তো আছে, একটু হেঁটে আসি না, সমস্যা কি? কিছুটা সময় ওনারা হেঁটে আবার মসজিদের দিকে চলে আসেন। মসজিদের দিকে আসার পর ইফতারের সময় হয়ে যায়, ইফতার করেন। ইফতার করার পর তখন এই মুবিন ভাইয়ের ভিতরে আবার ওই দিকটাতে যাওয়ার একটা ঝোঁক চেপে বসে। ওখানে কিন্তু আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওই শ্মশানে অধিকাংশ ক্ষেত্রেই নাকি লাশগুলো পরিপূর্ণভাবে পোড়ানো হতো না। কিছু আনুষ্ঠানিকতা শেষ করার পর লাশ যখন আধা পোড়া হয়েছে তখন ওই লাশটাকে মাটিতে কবর দিয়ে দেওয়া হতো। ওই শ্মশানের পাশে এরকম অসংখ্য কবর রয়েছে। কখনো কখনো লাশ পুরোই পোড়ানো হতো, আবার দেখা যেত অনেক গরিব মানুষ, তারা আসলে এত খরচ বা লাশ পোড়ানোর জন্য যে পরিমাণ কাঠ জোগাড় করতে হয় এর পিছনে খরচ রয়েছে, এই খরচ কিন্তু গোছাতে পারতেন না, যার কারণে পুরোহিত ডেকে কিছু আনুষ্ঠানিকতা করতেন, এরপর লাশটা দাফন করে দিতেন। তো ওই দিকটাতে আবার ওনারা যাওয়ার একটা প্ল্যান করেছেন, যদিও বা হাসিব বারবার নিষেধ করেছে, কিন্তু এই মুবিন ভাই তো শুনতে চান। তো ওই দিকটাতে গিয়েছেন, ওই রাত্রের মতো আবার বাড়িতে চলে আসছেন। পরের দিন আবার মাথায় একটা চিন্তা আসছে যে আজকে রাতের বেলা ওই দিকটাতে যাব। হাসিব তো রাজি না, হাসিবকে একরকম জোর করেই মুবিন ভাই ওই দিকটাতে নিয়ে যান। 24 রোজা কিন্তু চলছে তখন। তো ওই শ্মশানের ওখানে গিয়েছেন, যাওয়ার পর উনি বলছেন যে আচ্ছা ওই ছেলেটাকে কোথায় আধা পড়া অবস্থায় কবর দেওয়া হয়েছে? তখন হাসিব ছেলেটা বললেন, মানে হাসিব ভাই বললেন যে এই যে এইখানে। উনি আবার বলছেন যে কোথায় কবর দেয়া, ওটা তো উঁচু না কিছু না। ওই সময় উনি হাঁটাহাঁটি করার একটা পর্যায়ে এসে হয় কি, ওই কবরের উপরে উনার পা পড়ে, যেখানে মাটিটা আলগা ছিল, কিছুটা উঁচু ছিল। তো অন্ধকারের ভিতরে অতটা ভালো করে খেয়াল করেন নাই, যদিও বা চাঁদের আলো ছিল, তবে ওইভাবে অতটা ভালো করে খেয়াল করেন নাই। মোবাইলে যেই ফ্ল্যাশ লাইটটা ছিল সেটাও জ্বালানো ছিল, আসলে সবসময় তো চারদিকে খেয়াল করা যায় না। তো কবরের উপর যখন পা পড়েছে তখন ওনার কাছে মনে হলো যে এই জায়গাটার মাটি একটু উঁচু ছিল, এই কবরের উপরে ওনার পা পড়ে গেছে। তো এরপর উনি তো ওখান থেকে চলে আসছেন, চলে আসার পর বাড়িতে চলে গেছেন আর কি। এর কয়েকদিন পর উনি রাতের বেলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়িতে ফিরছেন, তখন উনি একাই ছিলেন। তো যে পথ দিয়ে উনি আসছিলেন ওই পথে খুব পুরনো একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের ওখানে উনি হঠাৎ করে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান
আম গাছের একটা ডালে লম্বা লিকলিকে দুটো পা ঝুলছে। ঝুলছে বলতে মনে হচ্ছে কেউ দুটো পা দোলাচ্ছে। তারাবির নামাজ শেষ করে উনি কাছাকাছি একটা ব্রিজের কাছে গিয়ে জরুরি কিছু কথা বলছিলেন ফোনে। এই কারণে ওনার কিন্তু আবার বাড়ির দিকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন রাস্তাঘাটে কেউ ছিল না, কারণ রমজান মাস, তারাবির নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আবার সাহরি করার জন্য উঠতে হবে। অল্প সময় পাওয়া যায়, যেহেতু গরমকাল, সময় তো কম, অল্প সময় পরেই তো আবার সাহরির সময় হয়ে যাবে। শীতকালে না হয় একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু গরমকালে তো এরকমটা হয় না। এই জন্য আশেপাশের লোকজন কিন্তু নাই বললেই চলে। তো উনি একা একা আসছিলেন, তখন ওই আম গাছে ওই ভয়ঙ্কর দৃশ্যটা উনি দেখতে পান। উনি খেয়াল করার চেষ্টা করছেন আসলে পাটা কিসের, কেউ আবার দুষ্টামি করার জন্য বা মজা করার জন্য ওনাকে ভয় দেখাচ্ছে না তো, কারণ ওনার চাচা তো ভাইয়েরা তো ছিল, হতে পারে যে ওরা দুষ্টামি করছে। উনি ভালো করে খেয়াল করে দেখেন এই পা দুটো কোনো মানুষের পা হতে পারে না। মানুষের পা যদি শুধু হাড় অবস্থায় থাকে, মানে কঙ্কাল অবস্থায় থাকে, কেমন হতে পারে? এইরকম কঙ্কালের মতো পা, তবে সেটা অনেক লম্বা। এ দুটো দুলছে, মানে পা দুটো দোলাচ্ছে। উনি বডিটার খেয়াল করেন নাই। উনি যখন ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা করছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার চতুর্দিকে 4টা সাদা বিড়াল চলে এসেছে। একই রকম দেখতে, খুবই সুন্দর, বড় বড় লোমশ। এই 4টা সাদা বিড়াল এসে ওনার চতুর্দিকে ঘুরছে, মানে সার্কেল আকারে ঘুরছে, বৃত্তাকারে ঘুরছে। তখন এই মুবিন ভাই, উনি ওনার নাকে খুব দারুণ একটা সুঘ্রাণ পান। এমন সুঘ্রাণ উনি আগে কখনোই পান নাই। উনি বুঝতে পারলেন যে এই যে 4টা বিড়াল, এই বিড়াল মোটেও খারাপ কিছু না। এই 4টা বিড়াল যে ওনার চতুর্দিকে ঘুরছে, ঘোরার মধ্য দিয়ে একটা সংকেত দিচ্ছে, এইভাবে যে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওনার পায়ের কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে ওনাকে আগানোর জন্য সংকেত দিচ্ছে। তো উনিও হাঁটতে থাকেন, ওরাও কিন্তু সার্কেল আকারে ঘুরছে আর হাঁটছে। মুবিন ভাই সামনের দিকে হেঁটে চলছেন, ওরাও কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা চক্রাকারে কোনো একটা চক্র তার সাথে সাথেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ওই বিড়ালগুলো কিন্তু চারদিকে ঘুরছে। এভাবে উনি আগাতে আগাতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন ওই 4টা বিড়াল ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন ঘরের ভিতর ঢুকবেন, হঠাৎ করে পেছন থেকে খুবই গম্ভীর কণ্ঠে এবং ভাঙা গলায়, মানুষের গলা ভেঙে গেলে যেরকম হয়ে যায় না, কণ্ঠটা যেরকম শোনা যায়, ওই রকম গলায় কেউ একজন বলে ওঠে, আজকের মতো তুই বেঁচে গেলি রে, আবার তোকে আবার যদি পেয়েছি তখন দেখবি কেমন লাগে। উনি তো এইটা শোনার পর দৌড়ে ঘরে চলে গেছেন। তারপর এই বিষয়টা পরিবার সদস্যদের সাথে শেয়ার করেন। ওনার মা বাবা তো খুব বকাঝকা করছেন যে তোমার কেন এত রাতের বেলা ফোনে কথা বলার জন্য ওইদিকে যেতে হবে, বাসায় এসে কথা বলতে পারতা। উনি বলেছেন যে আসলে বাসায় এসে কথা বলবো, অনেক সময় নেটওয়ার্কে ঝামেলা করে, এই জন্য ওখানে ফাঁকা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। যাই হোক, পরবর্তীতে হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি কিছু মধু পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে মধুটা সাহরির সময় পানির সাথে মিশিয়ে খেতে, আর ইফতারের সময় পানিটা খেতে, আর ওই পানির কিছু অংশ গোসলের সময় যেন উনি মিশিয়ে গোসল করেন। তো এটা করেছেন। গ্রামে আর কোনো সমস্যা ওনার হয়নি। এরপর উনি ঢাকাতে চলে আসছেন। ঢাকাতে আসার পর উনি চট্টগ্রামে যাওয়ার জন্য বিশেষ একটা আসলে কাজ হাতে নিয়েছেন। বিশেষ কিছু কাজে ওনাকে মাঝে মাঝে চট্টগ্রামে যেতে হতো, 1 মাসে একবার বা 2 মাসে একবার। তো উনি চট্টগ্রামে গিয়েছেন। উনি চট্টগ্রামে যান হচ্ছে রাতের যে শেষ ট্রিপটা আছে সৌদিয়া গাড়ির, ওই সৌদিয়া গাড়ির যে শেষ ট্রিপ, ওটাতে ওঠেন যাতে করে দেরিতে নামা যায়। তো সৌদিয়া গাড়িতে উঠে উনি জিএসএ মোড়ে নামতেন চট্টগ্রামের। এরপর উনি সারাদিন জরুরি কাজ করতেন, আর সন্ধ্যার দিকে উনি গাড়িতে উঠতেন যাতে করে ঢাকাতে মোটামুটি 1টা 12টা এরকম একটা সময়ের মধ্যে ঢাকাতে ঢুকে পড়া যায়, বাসায় এসে উনি ঘুমাতে পারেন। টানা 2 রাত আর কি উনি বাসে জার্নি করতেন না, 1 রাত তো জার্নি করেছেনই। তো ফেরার সময় সন্ধ্যার পর একটা ঘুম হয়েই যেত বাসের মধ্যে। তো উনি ওনার কাজ শেষ করে উনি আবার গাড়িতে উঠেছেন। তো উনি যেই গাড়িটাতে উঠেছেন,
এই গাড়িটা যখন ওনাকে তুলেছে, ওনার কিন্তু আসলে মনে ছিল না যে এই গাড়িটা আসলে কোন রুটের। এই গাড়িটা মূলত ছিল অন্য রুটের, মানে যাত্রাবাড়ি এসে এই গাড়িটা দক্ষিণবঙ্গের দিকে চলে যাবে। যখন কুমিল্লাতে আসার পর সেখানে যে টাইম স্কয়ার আছে, যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়, সেখানে যিনি চেকার রয়েছেন উনি এসে বলেন যে আমাদের গাড়িটা কিন্তু অন্য রুটের, আপনাদেরকে অবশ্যই যাত্রাবাড়িতে নেমে যেতে হবে। তখন তো এই মুবিন ভাইয়ের মাথায় স্ট্রাইক করেছে যে হাই হাই, এ কি করলাম, টিকিটটা যখন কাটলাম তখন তো একবারও জিজ্ঞেস করলাম না যে গাড়িটা কোন পর্যন্ত যাবে। কিছু গাড়ি আছে আব্দুল্লাহপুর পর্যন্ত যায়, কিছু গাড়ি আছে গাবতলী হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যায়, কিছু গাড়ি আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই দিকে চলে যায়, কিছু গাড়ি আছে বরিশালের দিকে চলে যায়। তো উনি মনে করেছিলেন যে এইটা সম্ভবত লাস্ট ওই কল্যাণপুর বা গাবতলী পর্যন্ত যাবে, কিন্তু এটা উনি ভুল করেছিলেন, উনি বুঝতে পারেন নাই। এখন যাত্রাবাড়িতে তো নেমে যেতে হবে। তো যাত্রাবাড়ি যখন উনি নামবেন তার আগে একজন ব্যক্তির সাথে ওই বাসের মধ্যে পরিচয় হয়, ওনার ঠিক পিছনের সিটে বসা ছিলেন। তো উনি আবার এই শঙ্কর, ধানমন্ডি শঙ্কর যেই জায়গাটা, ওই জায়গায় আসবেন। তো ভালোই হলো, কাছাকাছি যাওয়া যাবে। উনি তো মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকেন আর কি। ওনার সাথে কথাবার্তা হলো। যখন বাস থেকে নেমেছেন তখন তো ওই সময়, ওই রাতের বেলা, রাত তখন প্রায় 2টার মতো বাজে, ঈদের পর পর এই ঘটনা কিন্তু। আর ঈদের পর পর তখনও কিন্তু মানুষজন অতটা আসলে আসে নাই, ঢাকা শহরে লোকজনও কম। তখন তো আর এই যে মিনি বাসগুলো তখন ওই রাতের বেলা চলছে না, সিএনজি আছে বেশ কিছু। সিএনজি এত রাতে যাত্রাবাড়ি থেকে এই মোহাম্মদপুরের দিকে আসতে চায় না। একটা সিএনজি পাওয়া গেল, 1000 টাকা চাইলো, লাস্ট 800 টাকা হলে যাবে এরকমটা বললো। এখন ওই সময় ওনার পকেটে ছিল মাত্র 500 টাকা। উনি স্টুডেন্ট মানুষ, 800 টাকা দিয়ে সিএনজিতে যাওয়ার মতো কিন্তু ওই সময় ওনার মানি ব্যাগে টাকা ছিল না। এখন কি করা যায়? তখন ওই যে লোকটা, ওই লোকটাও তো বাস পাচ্ছে না। তখন দুইজন মিলে চিন্তা করলেন যে ভাই আসলে চলেন আমরা শেয়ারে যাই, আপনি 400 টাকা দিবেন, আমি 400 টাকা দিব, আমি শঙ্করের ওখানে নেমে যাব, আপনি কাদেরাবাদ হাউজিং এ চলে যাবেন। যেহেতু একই বাসে ওনারা এসেছিলেন, কিছুটা কথাবার্তা হয়েছে, তো দুজন সানন্দেই সিএনজিতে উঠে পড়লেন। সিএনজি চালক চালানো শুরু করে দিলেন। তো ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে মোটামুটি চলে আসছেন আজিমপুরের কাছাকাছি। আজিমপুরের কাছাকাছি আসার পর ওই লোকটার আবার একটা ফোন আসে। এরপর এই মুবিন ভাইকে বলেন যে ভাই আমি শঙ্কর পর্যন্ত যাব না, আমি ঢাকা কলেজের এখানে নেমে যাব, কিছু মনে করবেন না, আপনি একাই যান, আমি আমার ভাড়ার অংশটা দিয়ে দিচ্ছি। তো এটা বলার পর উনি ভাড়ার ওই অংশটা দিয়ে উনি ওখানে নেমে যান। নেমে যাওয়ার পর এদিকে মুবিন ভাই তো একা হয়ে গেছেন, ওনাকে একাই যেতে হবে। তো সিএনজি চালক তাকে নিয়ে যাচ্ছেন। তো সিটি কলেজের ওখানে এসে হাতের বাম দিকে মোড় নিয়ে কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এরপরে আরো সামনে এগিয়ে গেলে সীমান্ত স্কয়ার রয়েছে, এদিক দিয়ে যেতে হবে আর কি। তো যখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা পার হয়েছে, হঠাৎ করে ওই সিএনজিটা আস্তে আস্তে স্লো হতে থাকে, মনে হচ্ছে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, অথচ রাস্তা কিন্তু একদম ফাঁকা। স্লো হতে হতে যখন ওই সীমান্ত স্কয়ারের কাছে সিএনজিটা আসে, তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই সিএনজি চালক তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে, মানে তার বডি, হাত সামনের দিকে, তার বুক সামনের দিকে, কিন্তু মাথাটা একদম পেছনের দিকে। পেছনের দিকে তাকিয়ে মুখটা এত বড় করে হা করেছে, মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা কুমড়ো অনায়াসেই ঢুকে যাবে। দাঁতগুলো সুচালো, এলোমেলো, বড় বড়, ভয়ঙ্কর ভাবে হা করে মুবিন ভাইকে বলছে, কিরে চিনতে পারছিস আমাকে, আমি কে? এইটা যখন উনি দেখেছেন, উনি তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, ওনার আর কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরত আসে ফজরের আজানে, উনি তখন দেখলেন মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আল্লাহ করিম মসজিদ রয়েছে। যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। ওই আল্লাহ করিম মসজিদের বারান্দায় উনি পড়ে রয়েছেন। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ছিলাম সিএনজির ভেতরে, কি হলো আমার সাথে?
মসজিদের যিনি খাদেম উনি এসে বলছেন যে ভাই আপনি এখানে পড়ে আছেন, আপনি তো মসজিদের বারান্দায় যে ঘুমাবেন এরকম লোক বলে তো মনে হচ্ছে না, তো বারান্দায় ঘুমিয়ে আছেন কেন ভাই? তখন উনি বলেন যে ভাই আমি তো আসলে এদিকে ছিলাম না, আমি তো কিভাবে যে আসলাম বলতে পারছি না। তখন খাদেম কিছুটা আঁচ করতে পারলেন, উনি তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন, বলে ভাই আপনি বসেন, হাত মুখ ধোন। এরপর মুয়াজ্জিনের সাথে এই বিষয়ে কথা হয়। মুয়াজ্জিন সাহেব সবকিছু বিস্তারিত শোনার পর ওনার পরিচিত একজন হুজুরের নম্বর দেন মুবিন ভাইকে। মুয়াজ্জিন সাহেব বলেন যে আপনি হুজুরের সাথে ফোনে পরবর্তীতে যোগাযোগ করে দেখা করেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তা মুবিন ভাই বাসায় চলে আসেন, ফ্রেশ হয়ে ঘুম নেন, এরপরে হুজুরের সাথে ফোনে কথা বলে তার সাথে দেখা করেন। হুজুর ঢাকারই একজন বাসিন্দা, তার সাথে দেখা করার পর হুজুর একটু সময় নিয়ে এক অন্য ধরনের তথ্য জানান, যা মুবিন ভাই জানতেনই না। মুবিন ভাই হুজুরের মুখে শোনেন যে মুবিন ভাইয়ের আম্মুর সাথে একটা সময় 4টা ভালো জিন ছিল। এই জিনগুলোকে কোনো কারণে ছাড়ানো হয়েছিল, ছাড়ানো হলেও এই জিনগুলো কোনো না কোনো ভাবে এই পরিবারকে সেভ করার চেষ্টা করত। ওই রাত্রে যখন আম গাছে 2টো পায়ের অবয়ব দেখা যায়, তখন ওই সময়ে ওই 4টা জিন এসে সেভ করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। মূলত শ্মশানে যে কবরটা ছিল, ওই কবরের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পা পড়ে যাওয়ার কারণে ওখানে থাকা একটি জিন ক্ষিপ্ত হয়ে এই মুবিন ভাইয়ের পিছু নিয়েছিল। বাড়িতে পৌঁছানোর পর যখন ওই 4টা জিন চলে যায় ওখান থেকে, এরপর গম্ভীর স্বরে কিন্তু বলেছিল যে আজকের মতো বেঁচে গেলি, আবার দেখে নেব, এরকম একটা কথা বলেছিল। আর এই যে যেই রাত্রে সিএনজিতে যেই ঘটনাটা ঘটল, তখন জানা গেল যে এই যে সিএনজি চালক তিনি সিএনজি চালকই ছিলেন বা এরকম কিছু একটা ছিলেন। ওই সময় ওই সিএনজি চালকের ভেতরে ওই ভয়ঙ্কর জিনটা এসে ভর করেছিল, আর তখন এই ঘটনাটি ঘটিয়েছে। তখন সিএনজির মধ্যেই মেরে ফেলতো, তখন নাকি মেরে ফেলার জন্য ওই অবয়বটা সিএনজির ভেতর থেকেই হাত ঢুকিয়ে দিয়েছিল ওনার গলা পর্যন্ত। আমরা দেখি সিএনজির ভেতরে কিন্তু চালক এবং যাত্রীর মাঝখানে একটা ব্যারিকেড থাকে, একটা শেড থাকে, ওর ভেতর দিয়েই নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে মারতে পারে নাই। ওই 4টা জিন এসে হাজির হয়েছিল, আর ওই 4টা জিনই ওখান থেকে সেভ করে এই মসজিদের বারান্দায় রেখে যায়। তো এই বিষয়টা জানতে পারেন। পরবর্তীতে ওনার মায়ের সাথে কথা বলেছিলেন, ওনার মাও বলেন হ্যাঁ, ছোটবেলায় তার উপর কিছু জিনের প্রভাব হয়েছিল, জিনগুলো ভালো হলেও ওই লোড উনি নিতে পারতেন না, অনেক সমস্যা দেখা দিত, যার কারণে ভালো হুজুরের মাধ্যমে জিনগুলোকে ছাড়ানো হলেও ওই জিনগুলো বিভিন্ন ভাবে উপকার করার চেষ্টা করে, কাছে আসে না, উপকার করার চেষ্টা করে। আর এভাবেই মুবিন ভাই ভয়ঙ্কর 2টো বিপদের হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এভাবেই ভালো থাকুন সব সময়। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি তেঁতুলিয়া থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ হাসান হাওলাদার। ঘটনাটি আমার সাথে ঘটেছিল, যা আজ আপনাকে শেয়ার করব। তার আগে বলে নেই যে আমি আপনার একজন নিয়মিত শ্রোতা ও সাবস্ক্রাইবার। সবসময় বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে আপনার ঘটনা না শুনলে আমার ঘুম আসে না। আজকে আপনাকে 2টি ঘটনা লিখে পাঠাতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে, তবে জানি না যে ভিডিওটি আসলে সিলেক্ট হবে কিনা। তবে যাই ভাই, আমার ইচ্ছা ছিল লিখে পাঠানোর, তাই পাঠিয়ে দিলাম। তবে ঘটনাটি আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে শ্রোতাদেরকে শোনাবেন। যদিও ঘটনাটা ভয়ঙ্কর, তবে আপনার মুখ থেকে আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে পারলে সত্যি আমার ভালো লাগবে। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে সোজা মূল ঘটনায় চলে যাই। ওই দিন যা হয়েছিল তা আপনাকে বলি। এই বিশাল লোহার বাক্সটা, মানে আমার ট্রাকটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আজ প্রায় 3 বছর হতে চলল। গ্রামের সাদামাটা জীবন ছেড়ে এই পেশায় এসেছিলাম শুধু 2টো মানুষের মুখের দিকে তাকিয়ে। আমার স্ত্রী মালা আর আমাদের 5 বছরের মেয়ে টুনি। ওদের একটা ভালো জীবন দেব, টুনির পড়াশোনার খরচ জোগাবো, মালার শখ আহ্লাদ পূরণ করব। এই স্বপ্নগুলো ছিল আমার জ্বালানি। এই স্টিয়ারিং হুইলটা যখন ধরি তখন শুধু একটা গাড়ির চালক থাকি না, হয়ে যায় একটা পরিবারের একমাত্র আশার আলো। দিনের পর দিন, রাতের পর রাত একা একা হাইওয়েতে কাটিয়েছি। প্রথম খুব কষ্ট হতো, বাড়ির জন্য মন কেমন করতো। টুনির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠত। রাতের অন্ধকারে যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যেত, ইঞ্জিনের একটানা ভো ভো শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগতো।
কিন্তু ধীরে ধীরে এই একাকিত্ব আমার সয়ে গিয়েছিল। আমি মনে মনে নিজেকে বুঝিয়েছিলাম এই ত্যাগটা ওদের জন্যই করছি। আমার মন মানসিকতা বরাবরই খুব বাস্তববাদী। অন্য ড্রাইভারদের মুখে কত ভৌতিক গল্প শুনেছি। কেউ দেখেছে রাতের রাস্তায় সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে, কেউ শুনেছে বাচ্চার কান্নার আওয়াজ, আবার কেউ কেউ তো দাবি করে বসে যে তাদের ট্রাকে নাকি অশরীরী সহযাত্রী উঠেছে। আমি সব শুনে হাসতাম, ভাবতাম সারাদিনের ক্লান্তি আর এই একঘেয়ে জীবন এসবই মানুষের মাথায় অদ্ভুত সব কল্পনার জন্ম দেয়। আমার কাছে এই ট্রাকটাই ছিল আমার দুনিয়া। এর প্রতিটি নাট বল্টু, ইঞ্জিনের প্রতিটি শব্দ আমার চেনা। এর ক্যাবিনের ভেতর ডিজেলের গন্ধ, আমার ছেড়ে যাওয়া বেরির টুকরো আর পানের পিক ফেলার দাগ, সবকিছু নিয়ে এটা ছিল আমার দ্বিতীয় ঘর। আমি ভাবতাম এই লোহার তৈরি দুর্গে আমার আবার কিসের ভয়। বাইরের দুনিয়া থেকে এটা আমাকে সুরক্ষিত রাখে। বিপদ যদি আসে তবে তা হবে অন্য কোনো বেপরোয়া গাড়ি বা রাস্তার কোনো ডাকাত দল, কোনো অদৃশ্য শক্তি নয়। আমি জানতাম আমার সবচেয়ে বড় ভয় হলো সময় মতো মাল পৌঁছে দিতে না পারা, অথবা কোনো অ্যাক্সিডেন্টে পরিবারের স্বপ্নগুলোকে চুরমার করে দেয়া। এর বাইরে অন্য কোনো ভয়কে আমি কোনোদিন পাত্তা দেইনি। কিন্তু আমি জানতাম না আমার এই দৃঢ় বিশ্বাস আর বাস্তববাদী চিন্তা ভাবনার দেয়ালে খুব শীঘ্রই এমন এক ধাক্কা লাগতে চলেছে যা আমার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দেবে। আমি ভাবতেও পারিনি যে এই চেনা হাইওয়ে, এই বিশ্বস্ত ট্র্যাকটা একদিন আমার জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াবে। সেদিন ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর বাড়ির কিছু পুরনো আসবাবপত্র আর ঘরোয়া জিনিসপত্র নিয়ে আমাকে যেতে হবে খুলনার দিকে। কাজটা বেশ ভালো ছিল, ভাড়াও পেয়েছিলাম মনের মতো। মালের মালিক ভদ্রলোক বেশ অমায়িক। মাল তোলার সময় বারবার বলেছিলেন, রতন ভাই সাবধানে নিয়ে যাবেন, এগুলো শুধু জিনিসপত্র নয়, আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। আমি তাকে ভরসা দিয়েছিলাম, আপনি একদম চিন্তা করবেন না, আপনার জিনিস আমার কাছে আমানত। দুপুর নাগাদ মাল তোলা শেষ হলো। আমি টুনি আর মালার সাথে ফোনে কথা বলে নিলাম। টুনির আবদার ছিল ফেরার সময় ওর জন্য একটা বড় দেখে লাল রঙের গাড়ি নিয়ে আসতে হবে। ওর কথা শুনে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। মনটা বেশ ফুরফুরে ছিল। ঠিক করলাম সারা রাত একটানা চালিয়ে ভোরের আলো ফোটার আগেই গন্তব্যে পৌঁছে যাব। যাত্রা শুরু হলো। দুপুরের ঝকঝকে রোদ, রাস্তার ধারে সবুজ গাছপালা আর গাড়ির স্পিকারে বাজতে থাকা পুরোনো দিনের গান, সবকিছু মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি একটা ধাবায় থেমে রাতের খাওয়াটা সেরে নিলাম। ধাবার মালিক আমার পরিচিত। চা খেতে খেতে সে জিজ্ঞেস করলো, রতন ভাই আজ রাতে রাস্তায় যাবেন একা একা? আমি হেসে বললাম, আরে চাচা, আমার তো এটাই কাজ, ভয় পেলে চলবে নাকি? সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে যেও বাবা, রাস্তাটা ভালো না, বিশেষ করে সামনের ওই জঙ্গল ঘেরা এলাকাটা। আমি তার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে আবার আমার বাহনে চেপে বসলাম। রাত বাড়ার সাথে সাথে চারপাশটা দ্রুত বদলাতে শুরু করলো। ঝলমলে শহর আর লোকালয় পেছনে পড়ে রইল। এখন আমার সামনে শুধুই নিকশ কালো অন্ধকার আর পিচ ঢালা রাস্তার উপর হেডলাইটের দুটো আলোর রেখা। আকাশটাও মেঘলা করে এলো। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো, যা কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টিতে পরিণত হলো। ওয়াইপারগুলো অবিরাম কাছের উপর থেকে জল সরাচ্ছে, কিন্তু বাইরের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠছে। রেডিওর ফ্রিকোয়েন্সিও ঠিক মতো কাজ করছিল না, শুধু একটা ঘর ঘর শব্দ ভেসে আসছিল। গাড়ির আনাগোনাও প্রায় নেই বললেই চলে। মনে হচ্ছিল এই বিশাল পৃথিবীতে এই মুহূর্তে শুধু আমি আর আমার ট্রাকটাই জেগে আছি। ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সেই চিরচেনা একাকিত্বটা আবার আমাকে গ্রাস করতে শুরু করলো। তবে এবার যেন তার সাথে মিশেছিল একটা অজানা অস্বস্তি। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা আর অন্ধকারের পর্দা ভেদ করে আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। এই অনুভূতিটা আমার কাছে একেবারে নতুন ছিল। রাত তখন প্রায় 2টো। আমি সেই জঙ্গল ঘেরা এলাকাটা দিয়ে যাচ্ছিলাম। বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু চারদিকে একটা ঘন কুয়াশার চাদর বিছিয়ে আছে। হেডলাইটের আলো সেই কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছে না। চারপাশটা কেমন যেন ভুতুড়ে রকমের শান্ত। হঠাৎ করে আমার খেয়াল হলো ক্যাবিনের ভেতরটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছে। বাইরে বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই ঠান্ডাটা তেমন নয়। এই যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয় একটা হিমশীতল স্রোত। আমি গাড়ির হিটারটা চালিয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠান্ডাটা কমার বদলে যেন আরো বাড়তে লাগলো। এরপরে আমি গন্ধটা পেলাম, ডিজেলের তীব্র গন্ধ ছাপে একটা অদ্ভুত ভ্যাপসা পচা জলের গন্ধ আমার নাকে এসে লাগলো। মনে হচ্ছিল যেন কোনো পুরনো শ্যাওলা ধরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু জঙ্গলের মধ্যে তেমন কিছু থাকার কথা নয়। আমি কাজটা সামান্য নামিয়ে বাইরের তাজা বাতাস নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম গন্ধটা বাইরে থেকে নয়, আসছে ক্যাবিনের ভেতর থেকেই। আমার বুকের ভেতরটা প্রথমবার ছ্যাদ করে উঠল। আমি নিজেকে বোঝালাম হয়তো কোনো মরা জীবজন্তু কাছাকাছি কোথাও পড়ে আছে, তারই গন্ধ হবে, কিন্তু মন মানছিল না। আমি গানটা আরো জোরে চালিয়ে দিলাম, নিজের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য। ঠিক তখনই একটা ঘটনা ঘটলো। আমার ড্যাশবোর্ডে রাখা হনুমানজির ছোট্ট মূর্তিটা, যেটা আমি আঠা দিয়ে শক্ত করে লাগিয়ে রেখেছিলাম, সেটা ঢং করে একটা শব্দ করে আমার কোলের উপর এসে পড়লো। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে নিলাম। কাপা কাপা হাতে মূর্তিটা তুলে আবার আগের জায়গায় রাখতে গিয়ে দেখলাম সেখানের আঠাটা একদম ভেজা, যেন কেউ জল দিয়ে ওটাকে তুলে ফেলেছে।
আমার শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছিল। আমি ডান দিকের লুকিং গ্লাসে চোখ রাখলাম, কুয়াশার মধ্যে দিয়ে আবছা ভাবে পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক পেছনের সিটে, যেখানে আমি আমার ব্যাগ আর জলের বোতল রাখি, সেখানে যেন একটা ছায়ামূর্তি বসে আছে। আমি চমকে উঠে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম, কিন্তু না, সেখানে কিছুই নেই। আমার ব্যাগটা ঠিক আগের মতোই রাখা আছে। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, সারা রাত গাড়ি চালানোর ফলে হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। আমি চোখ মুখে জলের ঝাপটা দিলাম, নিজেকে শক্ত করে বললাম, রতন, ভয় পাবে না, কিচ্ছু না ওসব। কিন্তু আমি যখন আবার সামনের দিকে তাকালাম, উইন্ডশিল্ডের কাছের বাইরে হেডলাইটের আলোয় একটা আবছা প্রতিবিম্ব দেখলাম। আমার পাশে কো ড্রাইভারের সিটে কেউ একজন বসে আছে। আমি সরাসরি পাশে তাকাতে সাহস পেলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হার্টবিট এত জোরে চলছে যে মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। আমি বুঝতে পারছিলাম আমি এই ট্রাকে আর একা নই। আমার সারা শরীর যেন বরফের মতো জমে গিয়েছিল। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে আঁকড়ে ধরেছিলাম যে আঙুলের কাঠগুলো সাদা হয়ে গেছে। আমার সাহস হচ্ছিল না পাশে তাকানোর। আমি শুধু সামনের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়ে আছে পাশের খালি সিটটার দিকে। সেই পচা ভ্যাপসা গন্ধটা এখন আরো তীব্র হয়েছে। ঠান্ডাটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমার দাঁতে দাঁত লেগে ঠক ঠক করে কাঁপছিল। আমি মনে মনে সব দোয়া দরুদ, সব মন্ত্র যা জানতাম সব পড়তে শুরু করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। মনে হচ্ছিল আমার গলাটা কেউ যেন পিছন থেকে চেপে ধরেছে। হঠাৎ করে গাড়ির রেডিওটা বিকট শব্দ করে চালু হয়ে গেল। কোনো স্টেশন চলছিল না, শুধু একটা তীক্ষ্ণ কান ফাটানো স্ট্যাটিক নয়েজ। আমি পাগলের মতো রেডিওটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুইচ কাজ করছে না। গাড়ির হেডলাইট গুলো দপ করে জ্বলতে নিভতে শুরু করলো। এই আলো আধারের খেলায় আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পাশের ছায়ামূর্তিটা আরো ঘন হচ্ছে। একটা হিমশীতল অনুভূতি আমার ডান কাঁধে এসে ঠেকলো, যেন কেউ বরফের মতো ঠান্ডা ভেজা একটা হাত আমার কাঁধে রেখেছে। সেই স্পর্শে আমার পুরো শরীর জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। প্রচন্ড ভয় আর আতঙ্কে চিৎকার করার জন্য মুখ খুললাম, কিন্তু একটা গঙ্গানির মতো শব্দ ছাড়া আর কিছুই বের হলো না। আমি বাধ্য হলাম পাশে তাকাতে। যা দেখলাম সে দৃশ্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ভুলতে পারবো না। আমার পাশে বসে আছে একটা অবয়ব। সেটা মানুষ নাকি অন্য কিছু আমি জানি না। শীর্ণ একটা দেহ, পরনে ছেঁড়া নোংরা কাপড়, যা থেকে অনবরত জল ঝরছে। তার জট পড়া চুল মুখের উপর এসে পড়ছে। সেই চুলের ফাঁক দিয়ে যে দুটো চোখ দেখা যাচ্ছে, সেখানে কোনো মনে নেই, শুধু দুটো দগদগে সাদা গর্ত, যা থেকে যেন একটা শীতল আগুন ঠিকরে বেরোচ্ছে। তার চামড়া ফ্যাকাশে ফোলা ফোলা, যেন অনেকদিন ধরে জলে ডুবেছিল। মুখটা হা করে আছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু সেই পচা জলের গন্ধ আর তীব্র ঠান্ডা তার পুরো অস্তিত্ব জানান দিচ্ছে। সে ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। সেই শূন্য দৃষ্টি আমার চোখের দিকে নিবদ্ধ হলো। আমার মনে হলো আমার পুরো সত্তা, আমার আত্মা, সবকিছু যেন ওই দুটো সাদা গর্তের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমার শ্বাস বন্ধ হয়ে এলো, আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। জ্ঞান হারানোর আগে আমি শুধু একটা জিনিস অনুভব করেছিলাম, আমার ট্রাকের স্টিয়ারিংটা আমার হাত থেকে ছুটে যাচ্ছে, আর একটা বিকট শব্দে সবকিছু থেমে যাচ্ছে। আমার শেষ চিন্তা ছিল টুনি আর মালার মুখ। আমার যখন জ্ঞান ফিরলো, আমি নিজেকে একটা হাসপাতালের বিছানা আবিষ্কার করলাম। মাথার উপর বন বন করে ফ্যান ঘুরছে, পাশে বসে মালা আমার হাতে হাত বুলিয়ে কাঁদছে। আমাকে ওই অবস্থায় দেখে প্রথমে সে চমকে উঠল, তারপর ডাক্তারের জন্য চিৎকার করে ছুটে গেল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমার সারা শরীর ব্যথায় টনটন করছিল আর প্রচন্ড জ্বর। পরে জানতে পেরেছিলাম হাইওয়ে পেট্রোলের একটি দল ভোরের দিকে আমাকে উদ্ধার করে। আমার ট্রাকটা রাস্তার পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা লাগা অবস্থায় ছিল, কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার তেমন কোনো বড় আঘাত লাগেনি। শুধু মাথায় সামান্য চোটে আর প্রচন্ড শক খেয়েছিলাম। সবাই ভেবেছিল আমি হয়তো ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি কাউকে বোঝাতে পারিনি বা বোঝানোর মতো অবস্থায় ছিলাম না যে সেদিন রাতে আমার সাথে কি ঘটেছিল। প্রথম কয়েকদিন আমি ঘোরের মধ্যে ছিলাম। যখনই চোখ বন্ধ করতাম, সেই দুটো সাদা গর্তওয়ালা চোখ, সেই ভেজা ফোলা শরীরটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমি ঘুমের মধ্যে চিৎকার করে উঠতাম, ভয়ে কাঁপতে থাকতাম। আমার স্ত্রী, আমার পরিবার আমার অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছিল। বাড়ি ফেরার পর আমার অবস্থা আরো খারাপ হলো। আমি ঘর থেকে বের হতে ভয় পেতাম, একা থাকতে পারতাম না। রাতে অন্ধকার আমার কাছে ছিল বিভীষিকার মতো। সামান্য জলের শব্দেও আমি চমকে উঠতাম। যে ট্রাকটাকে আমি আমার দ্বিতীয় ঘর ভাবতাম, সেটার দিকে তাকাতেও আমার ভয় করত। ওটাকে বিক্রি করে দেয়া হলো। আমি পুরোপুরি কাজ ছেড়ে দিয়েছিলাম। সবাই আমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলতো। তারা ভাবতো আমি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছি, কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো কল্পনা ছিল না। ওটা ছিল বাস্তব, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব। ধীরে ধীরে অনেক মাস পর মালা আর টুনির ভালোবাসা আর যত্নে আমি একটু একটু করে সুস্থ হতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম আমাকে ওদের জন্য বাঁচতে হবে। আমি ভয়কে জয় করতে পারবো না, কিন্তু ভয়কে সাথে নিয়েই আমাকে বাঁচতে শিখতে হবে। আমি গ্রামের একটা দোকানে ছোটখাটো একটা কাজ নিলাম। এখন আমার জীবন আর আগের মতো নেই।
রাতের হাইওয়ের উন্মাদনা নেই, বিশাল স্টিয়ারিং হুইল হাতে নিয়ে ছুটে চলা নেই। আছে শুধু দিনের আলোয় শান্ত সাধারণ এক জীবন। মাঝে মাঝে এখনো রাতের বেলা ঘুমের মধ্যে সেই আতঙ্কটা ফিরে আসে, কিন্তু আমি এখন আর চিৎকার করি না। আমি উঠে বসে জল খাই, জানালার বাইরে তাকিয়ে থাকি আর ভাবি, এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের জ্ঞান, আমাদের যুক্তির বাইরে। সে রাতের ঘটনাটা আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার পেশা, আমার সাহস, আমার রাতের ঘুম, কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, জীবন কতটা মূল্যবান। আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি, আমার পরিবারের কাছে আছি, এটাই আমার সবচেয়ে বড় সত্যি। সেই অশরীরই হয়তো আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমার বেঁচে থাকার ইচ্ছেটাকে কেড়ে নিতে পারেনি। সেই ভয়টা এখন আমার জীবনেরই একটা অংশ, একটা গভীর ক্ষতের মতো, যা হয়তো কোনোদিনও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা প্রচারও করেছি। ওনার নাম রবিউল বিন আব্দুর রব। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশাবো ইউনিয়নের কুশতি গ্রামে। এই তো অল্প কিছুদিন আগেই ওনার এক সহকর্মী, যার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল মুন্সি, যার বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নে। তো ওনার ঘটনা কিন্তু এই রবিউল ভাই আমাদেরকে পাঠিয়েছিলেন। সেখানে ওনার চাচার সাথে ঘটে যাওয়া তিনটি ঘটনা, ছোট ছোট তিনটি ঘটনা একত্রে আমরা শেয়ার করেছিলাম। তো আজকেও কিন্তু ওনার পঞ্চম চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তো ওনার বাবা চাচারা 6 ভাই, অর্থাৎ এই যে ফয়সাল মুন্সি ভাইয়ের বাবা চাচারা 6 ভাই, এর মধ্যে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ও ওনার একটি ঘটনা আগে আমরা শেয়ার করেছি। তো আজকে যে চাচার ঘটনা বলবো, উনি বাড়িতে কৃষিকাজ করেন, কৃষিকাজ করে যা আয় হয় তা দিয়ে ওনার পরিবার চলে। ঘটনাটি ওনার সাথে ঘটেছে 2004 কি 5 সালের দিকে। ওনাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ওনাদের সাপ্তাহিক একটা হাট বসে, যেখান থেকে ওনারা বাজার সদাই করেন। সপ্তাহে 2 দিন এই হাটটা বসে, কিন্তু এমনিতে স্বাভাবিকভাবেই সবকিছু পাওয়া যায় আর কি প্রতিদিনই ওই বাজারে। তো প্রত্যেক সপ্তাহের মতোই একদিন ওনার চাচা কৃষিকাজ শেষ করে বাজারে যাওয়ার জন্য বিকেল বেলা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তাটার কিছুটা বর্ণনা দিয়ে রাখি ঘটনাটা বোঝার জন্য। ওনাদের বাড়ির সামনে দিয়ে মেইন রোড চলে গেছে, যেটা দিয়ে সোজা 3 কিলোমিটার দূরেই রাস্তার পাশে বাজারটা অবস্থিত। ওনাদের বাড়ি থেকে পুকুর, ডোবা, বিল এইগুলো কিন্তু একটু রওনা দিলেই দেখা যায় আর কি। বাড়ি থেকে বের হয়ে মেইন রোড দিয়ে সামনে কিছুক্ষণ আগানোর পর একটি পুকুর আর 2টি তাল গাছ পড়ে। সেখান থেকে আরো সামনে গেলে রাস্তার এক পাশে একটি বড় জঙ্গল পড়ে এবং রাস্তার অন্য পাশে একটি কবরস্থান। কবরস্থান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই একটি পুকুর পড়ে, মাঝারি আকারের আর কি। সেখান থেকে হেঁটে আরেকটু সামনে গেলে একটি ব্রিজ পড়ে। ব্রিজ পার হয়ে কিছুটা সামনে আগানোর পরেই বাজার অবস্থিত। এই ব্রিজটা হওয়ার আগে বর্ষাকালে সেখানে একটা সাঁকো থাকতো, আর শীতের সময় তো ওখানে পানি থাকতো না, শুকনাই থাকতো। তো এটাই হলো মোটামুটি ওই জায়গার বিবরণ। এখন ঘটনায় আসি। তো সেদিন এই রবিউল ভাইয়ের চাচা বাজারে যাবার পর মাছ, তরি তরকারি সহ নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করে পরিচিত অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে ওনাদের গ্রামের বেশিরভাগ লোক কিন্তু হেঁটেই বাজারে আসা যাওয়া করে। ওই সময় অনেকের সাইকেল থাকলেও চাচা কিন্তু হেঁটেই আসা যাওয়া করতেন। তো চাচা যখন বাজার থেকে রওনা দিয়েছেন তখন মাগরিবের আজান হয়ে গেছে। বাইরে হালকা আলো থাকলেও অন্ধকার খুব দ্রুতই যেন সেই আলোকে অদৃশ্য করে দিচ্ছে। চাচা বাজার থেকে একাই আসছিলেন। চাচা যখন ব্রিজ পার হয়ে সেই কবরস্থানের পাশে আসলেন, তখন এক লোক চাচাকে পেছন থেকে তার নাম ধরে ডেকে ওঠে, কিরে বাজার থেকে ফিরলি নাকি? একদম স্বাভাবিকভাবে ডাক দিয়েছে। চাচা তখন ভাবে হয়তো বা এলাকার কোনো মানুষ হবে। তখন এমন আলো ছিল যে মানুষের আকৃতিটা বোঝা গেল, সামনে আসলে কে দাঁড়িয়ে আছে ঠিক ওইভাবে চেহারাটা বোঝা যাচ্ছে না। তো সেই মানুষটা আবারও জিজ্ঞেস করলো, বাজার থেকে কি কি আনলি রে? চাচা তখন বললেন যে সবকিছু এনেছি, মাছ, তরি তরকারি ইত্যাদি ইত্যাদি। সে মানুষটা চাচার সাথে হেঁটে যাচ্ছে, কথা বলছে স্বাভাবিকভাবে। সে মানুষটা তখন চাচাকে উদ্দেশ্য করে বলল, যাক ভালো করেছিস, এখন একটা কাজ করে ফেল তো ঝটপট, তোর বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা তখন বিরক্ত হয়ে বলতেছেন, কি রে বেটা, তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস নাকি? বাজার দিয়ে দেবো মানে? তখন সেই মানুষটি বলে, তুই যা ভাবার ভাবতে পারিস, কিন্তু বাজারগুলো আমাকে দিয়ে যা। চাচা ভাবলেন হয়তো এই লোকটা তার বন্ধু মহলের কেউ হবে যে তার সাথে দুষ্টমি করছে। চাচা কিন্তু তার কণ্ঠ চিনতে পারছিলেন না। তখন চাচা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আবার মজা করে বলেন, ঠিক আছে, তুই যদি পারিস তাহলে আমার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে দেখা। তখন সেই মানুষটা বলে উঠলো, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো নাকি? তুই অনুমতি দিলি তো? বলে হ্যাঁ দিলাম। যেই না বলছে হ্যাঁ দিলাম, এর পরপরই ওই লোকটা একটা ছো মেরে চাচার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিল। এরপর দৌড় শুরু করলো। চাচাও তো পেছন দিক থেকে দৌড় শুরু করলেন, বলতে লাগলেন, এই কিরে, বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাস? লোকটি তখন আর কোনো কথা না বলে একটু দৌড়ে একটা কাজ করে বসে, সেটা হচ্ছে একটা গাছে মনে হচ্ছে সে হেঁটে উঠে গেল।
গাছটি কিন্তু খুব বেশি বড় না, মাঝারি আকৃতির। সে উঠে একটা ডালের উপর বসলো। এদিকে সে যে হেঁটে উঠে গেছে এই বিষয়টা কিন্তু চাচা দেখলেও তার মাথায় ওইভাবে আসেনি। অন্ধকারের ভিতর তো উনি ভালো করে বুঝতে পারেননি ওই সময়ের মতো আর কি। সে একটা ডালের আগায় বসে বলতেছে, কিরে দেখলি, তোর থেকে ব্যাগ নিয়ে এলাম, তুই কিন্তু আর কিছুই করতে পারবি না, তুই এখন আর কিছুই পাবি না, যা বাড়ি চলে যা। চাচা তো ভেবেছিলেন যে এই লোকটা মনে হয় তার সাথে দুষ্টামি করছে, কিন্তু এখন যখন দেখলেন এই ব্যাগ নিয়ে গাছের আগায় চলে গেছে, চাচার মেজাজটা গরম হয়ে গেল। সারাদিন কাজ করে বাজারে গিয়ে বাজার করার পর এরকম দুষ্টামি কি সহ্য করা যায়? এটা কি ফাজলামির কোনো জিনিস? চাচা কিন্তু তখনও ভাবছিলেন এটা ওনার পরিচিত বন্ধুই হবে হয়তো। তো যাই হোক, চাচা তখন কি করেছেন, গাছে ওঠা শুরু করেছেন। চাচাও কিন্তু প্রচন্ড সাহসী একজন মানুষ। যেহেতু গাছটা বেশি বড় ছিল না, তাই ওনার কোনো সমস্যা হয়নি। গাছে ওঠার পর চাচা বলতে লাগলেন, ভালোই ভালোই ব্যাগটা দিয়ে দে, নয়তো তোর সাথে কিন্তু আমি এখন খুব খারাপ আচরণ শুরু করব। তখন ওই মানুষটা বলতে লাগলো, তুই যা করার কর, আমি আজকে তোকে বাজারের ব্যাগ দিচ্ছি না। চাচা যখন তার কাছ থেকে ব্যাগটা নেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু কোনো মতেই সেই ব্যাগটা দিচ্ছিল না, এমন মুহূর্তে কথায় কথায় তার সাথে হাতাহাতি বেঁধে যায় ওই গাছের উপরেই। তো চাচা দেখলেন তার সাথে গাছের উপরে একটা জোর করা যাচ্ছে না। সে কোনো কিছুই ধরে নাই, কিন্তু তার শরীরে অনেক জোর। গাছে কিন্তু কেউ যদি বসে থাকে, শরীরের শক্তিটা বেশি করে কাজে লাগানোর জন্য একটা ডাল অন্তত ধরে রাখতে হয়। কিন্তু চাচা তো এক হাত দিয়ে একটা ডাল ধরে রেখে তার সাথে ওই বাজারের ব্যাগটা নেওয়ার জন্য টানা হেঁচড়া করছেন। তখন চাচা একটা বুদ্ধি করেন, সে খপ করে ওই লোকটার পা ধরে ফেলেন। এবার পা ধরে টানতে টানতে গাছ থেকে নিচে নিয়ে আসার চেষ্টা করছেন। নিচে নিয়েও উনি আসেন। গাছ থেকে নামার পর ওই মানুষটা চাচাকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে। চাচার মেজাজটা তখন প্রচন্ড রকমের গরম হয়ে যায়, শুরু হয় দুজনের মধ্যে মারামারি। চাচা বলতে থাকেন, কষ্ট করে বাজার করে আনলাম আর তুই আমার কাছ থেকে আমার বাজার ছিনতাই করবি? আমি ভেবেছিলাম তুই আমার কোনো বন্ধু হবি, এখন তো দেখতেছি তুই একটা ছিনতাইকারী। সেই মানুষটা বলতেছে, তুই আমাকে যাই বলিস না কেন, আজকে তোর ব্যাগ আমি তোকে ফেরত দেব না, আমার প্রচন্ড ক্ষুধা, আমি এগুলো সব খেয়ে ফেলবো। তখন চাচা যে এইটা অন্য কোনো কিছু, এটাও কিন্তু বুঝতে পারে নাই। চাচা কিন্তু স্বাভাবিকভাবে নিয়ে যাচ্ছেন সবকিছু। এই লোকটা ছিনতাইকারী এরকমই মনে করতেছেন। উনি মনে করছেন এটা স্বাভাবিক মানুষ, তবে দুষ্ট প্রকৃতির মানুষ এই আর কি। তো যখনই চাচা ব্যাগটার দিকে হাত দেয়, তখনই ওই মানুষটা চাচাকে ওই চাচার হাতে কিল থাপ্পড় ঘুষি দিতে থাকে। চাচাও তখন ওইটাকে মারতে থাকে। তখন পর্যন্ত মারপিটটা ছিল স্বাভাবিক মারপিট। এক পর্যায়ে চাচা দেখতে পেলেন সেই মানুষটা স্বাভাবিকভাবে এটা দেবে না, এরকম হালকা পাতলা মারপিটে তার সাথে কাজ হবে না। তখন পাশ থেকে একটা মোটা শুকনো গাছের ডাল এনে খুব রাগান্বিত হয়ে ওই শুকনো ডালটা দুই হাত দিয়ে শক্ত করে ধরে খুব জোরে তার উপর একটা আঘাত বসিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হচ্ছে সেই আঘাতটা তার শরীরে লাগেনি, মনে হচ্ছে কোনো একটা হাওয়ার উপরে গিয়ে পড়েছে। আর সেই আঘাতটাই ঘুরে গিয়ে চাচার পায়ে লেগেছে। সেই আঘাতে চাচা প্রচন্ড পরিমাণে ব্যথা পান। মনে হচ্ছিল চাচা যত জোরে শুকনো ডালটা ঘুরিয়েছেন তার থেকেও বেশি জোরে চাচার পায়ে এসে ওই ডালটা পড়েছে। চাচা তো অবাক হয়ে যান, ব্যাপার কি, আঘাত করলাম তাকে, কিন্তু হাওয়ায় মিলিয়ে গেল ওই আঘাত, ঘুরে এসে লাগলো আমারই পায়ে। চাচা আবারও তাকে আঘাত করলেন, কিন্তু এবারও মনে হলো তিনি একটা বাতাসকে আঘাত করেছেন। আশ্চর্যজনক ভাবে সেই আঘাতও তো চাচার শরীরে এসে আঘাত এনেছে, সে আগের স্থানে ঠিক একই জায়গায়। সেই মুহূর্তে ওই মানুষরূপী অভাবটা বলে ওঠে, কিরে তুই কি এখনো আমাকে চিনতে পারিস না? আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার সাথে সামান্য কিছু মাছ তরকারির জন্য মারামারি করতেছিস? চাচা তখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো মানুষ না, কিন্তু চাচার মেজাজ এমন গরম হয়েছিল যে মানুষ হোক আর জিনভূত হোক, বাজার ওনাকে উদ্ধার করতেই হবে। তখন বাজারের ব্যাগ নেবার জন্য আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। চাচা যখন হাত দিয়ে মারেন তখন মনে হচ্ছে ওই জিনিসটা শরীরে গিয়ে লাগছে, কিন্তু যখন একটু আগে লাঠি দিয়ে মারছিলেন তখন আঘাতগুলো চাচার নিজের শরীরেই ফেরত আসছিল। চাচা এক পর্যায়ে ওই অভাবটাকে এক হাত দিয়ে ভালো করে ধরে ডান হাত দিয়ে খুব শক্তভাবে তার নাকে প্রচন্ড জোরে একটা ঘুষি বসিয়ে দেন। সাথে সাথে সেই অভাবটা প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে, মনে হলো সে খুব ব্যথা পেয়েছে। আর এতক্ষণ যে স্বাভাবিক মানুষের মতো কথা বলছিল সেটা বলতে পারছে না। চাচা খেয়াল করলো সে ওই যে চিকা যেরকম চি চি শব্দ করে ওরকম আর্তনাদ করছে, আর মুহূর্তের মধ্যেই ধোয়ার আকৃতি হয়ে সেখান থেকে সে ভ্যানিশ হয়ে গেল। চাচা যখন সামনে এভাবে একটা বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে যাওয়া দেখলেন এই জিনিসটাকে, উনি তখন বেশ ভয় পেয়ে যান। তখন বাজার ব্যাগ সেখানে ফেলে রেখে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। চাচা যখন দৌড় দিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে একটু আগে যে আঘাত চাচার পায়ে এসে দুইবার লেগেছিল সেটা মোটামুটি ভালোভাবেই লেগেছে। চাচা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছেন, স্বাভাবিকভাবে দৌড়াতে পারছেন না, তবুও তিনি ওভাবেই দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাই যখন চাচার এই অবস্থা দেখেন, জানতে চান কি হয়েছে, তখন চাচা সবকিছু খুলে বলেন।
এরপর উনি ওনার এক পরিবারের সদস্যকে নিয়ে জঙ্গলের পাশ থেকে বাজারের ব্যাগটি আনতে যান এবং গিয়ে দেখেন গাছের নিচেই সেখানেই ব্যাগটি পড়ে আছে। চাচার সাথে করে বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসেন। সেদিন রাতে চাচার সাথে আর কিছু হয় না। পরের দিন চাচার শরীরে প্রচন্ড রকমের জ্বর আসে, সাথে পায়ের প্রচন্ড ব্যথা, আর পাটা ফুলে প্রচন্ড আকার ধারণ করে। চাচা দেখতে পান পায়ের যে অংশে গিয়ে বাড়ি লেগেছে সেখানকার রগ ফুলে একদম কালো হয়ে গেছে। চাচা ডাক্তারের কাছে যান, স্বাভাবিক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কাজ হচ্ছিল না। জ্বর সারলেও ব্যথা কোনোভাবেই কমছিল না। পরবর্তীতে এক হুজুরের কাছে উনি যান, হুজুরকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে ভেঙে বলেন। এরপর হুজুর ওনার কিছু সোর্সের মাধ্যমে আসলে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করেন। এরপর হুজুর বলেন যে যেই জিনিসটা ওনার মুখোমুখি হয়েছিল এটা ভয়ঙ্কর প্রকৃতির একটা জিন, কিন্তু সে ভয় না দেখিয়ে চেয়েছিল স্বাভাবিকভাবে চাচার কাছ থেকে মাছগুলো ছিনিয়ে নিতে। কিন্তু চাচা যেন বুঝতেই না পারে এমন একটা কাজ করলেও চাচা একটা পর্যায়ে এসে বুঝতে পেরেছিলেন, তারপরও কিন্তু ওইটার উপর উনি মানে চড়াও হয়েছিলেন আর কি। আর ওই জিনিসটা কিন্তু চেয়েছিল যে শুধু মাছ না নিয়ে যদি বাজারের ব্যাগটা নিয়ে নেওয়া হয়, চাচা হয়তো ভয় পাবেন না, অন্যরকম কিছু মনে করবেন। শুধু মাছ চাইলে তো ভয় পেতে পারেন, এই জন্য কিন্তু পুরোটাই নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল চাচা যেন ভয় না পান, কিন্তু চাচা কোনোভাবেই ব্যাগটা তাকে দিচ্ছিল না। এরপর চাচার সাথে সেও যেরকম বাজে ব্যবহার করেছে চাচাও শেষ পর্যন্ত করেছে, একে অন্যকে আঘাত করেছে। চাচা আঘাত করেছেন, ঘুষি মেরেছেন। একটা পর্যায়ে চাচাও মারাত্মকভাবে আহত হয়েছেন, আর ওই জিনটাও মারাত্মকভাবে আহত হয়েছে। তবে ওই সময় চাচাকে সে কোনো ধরনের ওই রকম ক্ষতি না করলেও চাচার উপর এমন একটা প্রভাব ফেলে রেখে গেছে যেটা আর কখনোই ভালো হবে না। হুজুর ওনার মতো করে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না। মনে হচ্ছিল পায়ের ব্যথা দিন দিন বেড়েই চলছে। পায়ের ব্যথা এমন অসহ্য রকমের হয়ে যাচ্ছিল চাচা রাতে ঘুমাতেই পারতেন না। পরবর্তীতে বেশ বড় একটা মেডিকেলে উনি যান চিকিৎসা নেওয়ার জন্য। ডাক্তার পায়ের অবস্থা দেখে বললেন যে পায়ের যেখানে আঘাত লেগেছে সেই জায়গায় ইনফেকশন হয়ে গেছে, দ্রুত এই পাটা কেটে ফেলা লাগতে পারে, এমন একটা সন্দেহ করলেন ডাক্তার। এরপর চাচা ডাক্তারি ট্রিটমেন্টের পাশাপাশি বিভিন্ন হুজুরের কাছ থেকে পানি পড়া, তেল পড়া এগুলো ব্যবহার করতে থাকেন। একটা সময় চাচার পা কিছুটা ভালো হলেও তখন চাচা আবার নতুন একটা সমস্যা অনুভব করেন, যেটা হচ্ছে মনে হচ্ছে পায়ের রগটা দিন দিন খাটো হয়ে যাচ্ছে। চাচা আবার পরীক্ষা নিরীক্ষা করান। এরপর জানতে পারেন আসলেই চাচার পায়ের সেই রগটা চিকন তো হয়েছেই, আবার খাটো হয়ে গেছে। ডাক্তার বলে দেন চাচার কোনোদিনও স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। সেই রগ চিকন হয়ে যাবার কারণে উনি স্বাভাবিকভাবে ওনার একটা পা মাটিতে রাখতে পারেন না, চিকন হয়ে গেছে, আবার ছোট হয়ে গেছে, পাটা অন্য পা থেকে একটু উঁচু হয়ে গিয়েছে, যার কারণে অন্য পা মাটিতে স্বাভাবিকভাবে পড়লেও যেই পায়ে সমস্যা হয়েছে এই পাটা স্বাভাবিকভাবে উনি অন্য পায়ের মতো মাটির উপর রাখতে পারেন না, একটু উঁচু করে রাখতে হয়। পায়ের পাতার পুরো অংশ বা পায়ের যে তালু এটার পুরো অংশ কিন্তু মাটিতে লাগে না, একটু উঁচু হয়ে থাকে, যার কারণে উনি স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। চাচা বহু চেষ্টা করেছেন এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এটার ভালো হয়নি। চাচার পায়ের গোড়া উপরের দিকে উঠিয়ে পা টেনে টেনে হাঁটতে হয়। ব্যথাটা এখনো পুরোপুরি ভালো হয়নি, এত বছরও এমন ভাবেই কেটে যাচ্ছে দিন। তো চাচা কিন্তু এখনো বলেন যে ইস, ওই দিন যদি এটাকে আঘাত না করে এই বাজারঘাট দিয়ে চলে আসতাম তাহলে তো এই হয়রানিটা আর এই ভোগান্তিটা হতো না। এখন উনি আফসোস করেন। তবে ওনার যে প্রাণঘাতী কোনো অসুখ সৃষ্টি করেনি যার ফলে অল্প কিছুদিনের মধ্যে উনি মারা যাবেন, এমনটা হয়নি। জিনটা অনেক ভয়ঙ্কর হলেও এই কাজটি সে করেনি। এই দিক থেকে জিনটা একরকম ভালোই করেছে বলতে হবে। আরো ভয়ঙ্কর কিছু সে করতে পারতো চাইলে, কিন্তু ওনার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলাতেই। গ্রামের নামটি বলেছেন সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। ঘটনাটি উনি ওনার নানির কাছ থেকে শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার সদর উপজেলার শেখের কোলা ইউনিয়নের কৈগাড়ি গ্রামে। তবে মূলত এই কৈগাড়ি গ্রামেই যে ঘটেছে এটা বলাটা মুশকিল। শুরুটা হয়েছিল আবার অন্য আর একটা কৈগাড়ি গ্রামে। ওখানে দুটা কৈগাড়ি গ্রাম আছে, একটা হলো কৈগাড়ি আর একটা হলো বালা কৈগাড়ি। মূলত সূত্রপাতটা হয়েছিল বালা কৈগাড়ি গ্রামে। এই বালা কৈগাড়ি যে গ্রামটা, এই গ্রামে একজনের শ্বশুর বাড়ি ছিল, তার নাম হচ্ছে সাদেক মিয়া। ওনার গ্রাম ছিল হচ্ছে কৈগাড়ি গ্রাম, ওনার শ্বশুর বাড়ি বালা কৈগাড়ি গ্রামে। কয়েক গ্রাম পর, আর ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 1993 কি 94 সাল। আমরা
যে সাদেক মিয়া নামটি ব্যবহার করলাম, এটা ছদ্মনাম না, এটা অরিজিনাল নাম। তো এই সাদেক মিয়ার ছিল মাছ ধরার বেজায় নেশা। শ্বশুর বাড়ি যাক আর নিজের বাড়ি থাকুক আর যেখানেই যাক, বেড়াতেও যদি সে যায়, মাছ ধরা তাকে অন্যরকম ভাবে এক আকর্ষণ সৃষ্টি করে। সেখানে গিয়ে খোঁজ করতে থাকেন কোথায় মাছ ধরা যায়। তিনি ছিলেন মূলত একজন শখের মৎস্য শিকারী। ট্যাটা দিয়ে মাছ ধরতেই উনি বেশি পারদর্শী ছিলেন। আর যেহেতু কয়েক গ্রাম পরেই ওই বালাকইগাড়ি গ্রাম তার শ্বশুরবাড়ি এলাকা, উনি মাঝে মাঝে নিজের গ্রাম থেকে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে ওই বালাকইগাড়ি গ্রামের দিকে যেতেন, কারণ সেখানে মাছ ধরার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, উন্মুক্ত স্থান। আবার রাতের বেলা বাড়িতে চলেও আসতেন। উনি এক রাতে ওই বালাকইগাড়ি গ্রামে গিয়েছিলেন মাছ ধরার জন্য। তো উনি যেই পথ দিয়ে যেতেন ওই পথে কিন্তু একটা শ্মশান পড়ে। ওই শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান না, ওটা সবসময় ব্যবহৃত হয়, এরকম একটা শ্মশান। তো উনি যখন গিয়েছেন রাতের বেলা তখন কোনো সমস্যা হয় নাই। উনি মাছ ধরেছেন। মাছ ধরে যখন ফেরত আসছেন তখন উনি একটা জিনিস দেখতে পান। উনি যখন গিয়েছেন তখন তো সন্ধ্যার পরে গিয়েছেন, অনেকক্ষণ হয়ে গেছে, তখন হয়তোবা সন্ধ্যা 7টার মতো ছিল। উনি যখন ফিরছিলেন মাছ ধরে তখন রাত 2-2-2:30 বাজে, মানে মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। উনি যখন ওই শ্মশানের ওদিক দিয়ে ফিরছিলেন উনি দেখতে পেলেন যে মাত্রই পোড়ানো হয়েছে এমন কিছু কাঠ কয়লা দেখা যাচ্ছে, অর্থাৎ ওখানে মাত্র দাহ করা হয়েছে এমন কোনো একজন ব্যক্তির যে চিতা, সেই চিতার যে কয়লা, সেই কয়লাগুলো এখনো পুরোপুরি নিভে যায় নাই। পানি দেওয়ার পরেও কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠতে থাকে না, আবার কিছু কিছু জায়গায় পানি পড়েনি, সেখানে দেখা যাচ্ছে যে লাল লাল আগুন জ্বলছে, এরকমটা বোঝা যাচ্ছে। উনি বুঝতে পারেন যে উনি যখন ওই দিক দিয়ে গিয়েছেন তখনও পোড়ানো শুরু হয় নাই, বা পোড়ানোর কোনো আয়োজনই তখন হয় নাই। উনি যে দীর্ঘ সময় ওই দিকটাতে ছিলেন, মাছ ধরেছেন, এর মধ্যে লাশ নিয়ে এসেছে, চিতা সাজিয়েছে, পুড়িয়েছে, সেই জন্য এরকমটা হয়েছে। তা উনি এই বিষয়টা নিয়ে আর চিন্তা ভাবনা করেন নাই, কারণ এগুলো আসলে ওনার কাছে নতুন কোনো দেখার বিষয় নয়। এরকম অনেক উনি দেখেছেন, ছোটবেলা থেকে উনি দেখছেন। এই শ্মশানে বহু আগে থেকেই মানুষ পোড়ানো হয়, এখনো হচ্ছে। তো উনি ওই সাইডটা কাটিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। সামান্য একটু হেঁটেছেন মাত্র, মানে শ্মশানের ওই এরিয়া থেকে তখন বের হন নাই। উনি দেখেন সামনে বিশাল দেহি একটা অবয়ব। অবয়বটার চেহারা বোঝা যাচ্ছে না, তবে বিশাল দেহি, বেশ মোটা সোটা। এটা একটা কালো ছায়ার মতো, জাস্ট এতটুকুই, চোখ লাল টকটকে এরকমও না, কিছুই না, জাস্ট একটা ছায়া। এই ছায়াটা দাঁড়িয়ে আছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতেই উনি এটা দেখতে পাচ্ছেন। উনি তো বুঝতে পারলেন যে অবস্থা তো সুবিধার না। উনি সেখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আছেন উনি, ওইদিকে ছায়াটাও দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে উনি ওই ছায়াটিকে উদ্দেশ্য করে বললেন, দেখ, আমি মাছ টাছ মারি, শখে মাছ মারতে চাই, তুই আমার কোনো ক্ষতি করিস না, আমাকে ভয় দেখাস না, যা, তুই চলে যা। উনি চিন্তা করেছিলেন যে এই অবয়বটা যদি মাছ খাবার জন্য আসে তাহলে কিছুটা মাছ উনি দিয়ে দেবেন, যদি চায়, না চাইলে উনি দেবেন না। এই চিন্তা করে উনি বলেছেন যে এখান থেকে সরে যা, সে হয়তো বা কোনো কথা বলবে, একটা উত্তর দিবে, কিন্তু না, সরে না, ওইভাবে দাঁড়িয়ে আছে। আর একবার উনি বলেছেন একই কথা, তারপরও সরে না। হঠাৎ করেই ওই জিনিসটা ডানে বায়ে লাফালাফি শুরু করলো, মানে মাঝখানে তো দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে এক পাশে সরে গেল, তারপর লাফ দিয়ে একবার ডানে আসে, একবার বায়ে যায়, একবার ডানে আসে, একবার বায়ে যায়, এরকম লাফালাফি করছে। এক লাফে ডান থেকে বায়ে চলে আসে অনেকটা পথ, এবং এমন ভাবে আসে মনে হচ্ছে কিছুটা উড়ে বামে আসছে, আবার কিছুটা উড়ে ডানে আসছে, এরকমটা। এখন উনি কি করবেন বুঝতে পারছেন না। উনি খেয়াল করলেন যে এই অবয়বটা যতটুকু জায়গার মধ্যে এরকম লাফালাফি করছে, এই জায়গাটার অন্য সাইড দিয়ে গেলে কেমন হয়। জায়গা ছিল, উনি অন্য সাইড দিয়ে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলেন। তখন ওই অবয়বটা অট্ট হাসি দিতে থাকলো, তবে ওই অবয়বটা কোনো মাছ বা অন্য কোনো কিছু চায়নি। ওই অট্ট হাসি পর্যন্তই উনি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসেন, আর কোনো সমস্যা হয়নি। বিষয়টা উনি ওনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন যে এরকম ঘটনা।
পরিবার থেকে বলেছিল রাতের বেলার মাছ টাছ ধরতে যাওয়ার দরকার নাই। উনি বলেন যে এই মাছ ধরা জিনিসটা কি আমার নতুন কিছু, তো বহু আগে থেকে আমি ধরছি, এটা তো নতুন কিছু না। তাই এরকম ভয় ডর মাছ ধরতে যারা যায় তারা পেতেই পারে। আর শ্মশানের ভিতর দিয়ে আসছি, সদ্য একটা মৃতদেহ পোড়ানো হয়েছে, কিছু তো ঝামেলা থাকতেই পারে, আর এমন কি। পরের রাত্রে উনি আবারও মাছ ধরার জন্য বেরিয়েছেন। এবার উনি ট্যাটা নিয়ে বের হয়েছেন। ঠিকঠাক মতো ওই শ্মশানের ওই জায়গাটা পার হয়ে ওই বালাকইগাড়ি গ্রামে উনি চলে আসেন। মাছ ধরছেন। হঠাৎ করে উনি একটা বড় মাছ দেখতে পান। উনি যখন মাছটা দেখেছেন, মাছটা দেখার পর ওইদিকে টর্চ লাইট মেরেছে। ওনার কাছে টর্চ লাইট ছিল। মূলত ট্যাটা দিয়ে মাছ ধরতে গেলে কিন্তু টর্চ লাইটের সাহায্যের দরকার হয়, অথবা হারিকেনের দরকার হয়। তো উনি টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে এটা বেশ বড় সড়ো একটা মাছ, কি মাছ বুঝতে পারছেন না, হয়তোবা শোল মাছ বা মাঝারি সাইজের কোনো গজার মাছ, এরকম কিছু একটা হতে পারে, একটা মাছ। উনি ওইটার দিকে ট্যাটা তাক করে যখনই আঘাত করেছেন, তখন উনি দেখেন একটা অদ্ভুত ব্যাপার। ওই মাছটা মুহূর্তের মধ্যেই বেশ বড় আকারের একটা ব্যাঙে পরিণত হলো। আর এই ব্যাঙের শরীরে অসংখ্য মানুষের মতো চোখ। এই চোখগুলো পিটপিট করে তাকাচ্ছে। একটা চোখ পিটপিট করে তো অন্য চোখ খোলা থাকে, আবার অন্য চোখ পিটপিট করে তো আরেকটা চোখ খোলা থাকে। এইরকম অসংখ্য চোখ, পুরো ব্যাঙের শরীর ভর্তি চোখ, ওনার দিকে এভাবে তাকিয়ে চোখ পিটপিট করছে। উনি তো এটা দেখে বেশ ভয় পেয়ে যান, সাথে সাথে দূরে সরে আসেন। চিন্তা করলেন, এটা আমি কি দেখলাম, এরকমটা কেন হলো। আবার মনে হলো না, কি দেখছি না দেখছি, মনে হয় চোখের ভুল। উনি সামনে এগিয়ে গিয়ে দেখেন যে কিছুই নাই। উনি চিন্তা করে, ধুর, এটা চোখের ভুল। এই চিন্তা করে উনি আবারও মাছ খোঁজা শুরু করেছেন। অল্প সময়ের মধ্যেই উনি আরো একটা বেশ বড় সড়ো মাছ দেখতে পান। এটা যে কি মাছ ছিল এটা ওভাবে জানা যায় না। উনি ওই মাছটির দিকেও তাক করে যখন ট্যাটা ছুঁড়েছেন, উনি বুঝতে পারলেন যে মাছটির শরীরে ট্যাটা বিঁধেছে। যখনই মাছটিকে তোলার জন্য উনি গিয়েছেন, উনি দেখেন বিশাল বড় আকৃতির একটা ব্যাঙ, মানে মাছটা ব্যাঙে পরিণত হয়েছে। আর এটারও অনেকগুলো চোখ, ঠিক আগের মতো। চোখগুলো তাকিয়ে পিটপিট করছে, ওনার দিকেই তাকিয়ে আছে, মানুষের চোখের মতো, পুরো শরীর ভর্তি মানুষের চোখের মতো অসংখ্য চোখ। এইটা দেখার পর উনি আর সাহস ধরে রাখতে পারেন নাই, তবে উনি অজ্ঞান হন নাই। উনি ওইখান থেকে দ্রুত বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে আসার পথে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। বাড়িতে আসার পর সকাল থেকে ওনার প্রচন্ড জ্বর। সকালবেলা পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন যে কি হয়েছিল। পরিবার থেকেও তাকে অনেক বকাঝকা করে, তোমার তো এরকম যাওয়া উচিত হয় নাই, আগের রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো, আবার এই রাত্রে একটা ঘটনা ঘটলো, এটা তো তোমার বোঝা উচিত ছিল। উনি চিন্তা করেছিলেন, অর্থাৎ এই সাদেক মিয়া চিন্তা করেছিলেন যে জ্বর হয়েছে, দেখি ভালো হয়ে যায় কিনা, যদি অবস্থা খারাপ দেখি তাহলে ঝাড়ফুঁক করাবো। কিন্তু না, ওনার জ্বরের অবস্থা এরকম ছিল যে খুব বেশি ভালো না, এই ভালো হয় কিছুটা, আবার একটু খারাপ হয়। উনি চিন্তা করছে এই তো ভালো হয়ে যাচ্ছে, আবার একটু খারাপ হয়ে যায়। তো এরকম করতে করতেই 3-4 দিন অতিবাহিত হয়ে যায়। আর এই 3-4 দিন পর হঠাৎ করে উনি মারা যান। চিকিৎসা নেয়ারও আসলে ওরকম সুযোগ হয়নি, বা উনি ভাবছিলেন যে ভালো হয়ে যাব, ভয় পেয়েছি, জ্বর আসছে, আর এমন কি। কিন্তু না, তা হয়নি। আসলে ওই যে শ্মশানের ওই অবয়বটা ওখানে কেন এসেছিল, মাছ খাবার জন্য কিনা, মাছ তো সে চাইনি, কেনই বা ডানে বায় লাফালাফি করছিল, কেনই বা তার পিছু নিল না। আবার পরের দিন এই মাছকে আঘাত করার পর এই ব্যাঙ যে আসলো, যার শরীর ভর্তি মানুষের মতো চোখ, এটাই বা কি ছিল। ওখান থেকে আসার পথেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হয়নি, সে কোনো ভয়ঙ্কর স্বপ্নও দেখেনি। তাহলে এই 3-4 দিনের মাথায় তার যে মৃত্যু হয়ে গেল, এই পুরো বিষয়টা এক রহস্যাবৃত ঘটনা। কেননা কোনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না এটার ভেতরকার ব্যাপারটা কি, কেনই বা ওই অবয়বটা পিছু নিয়েছিল। উনি জ্বরে ভুগে মারা গেলেন, উনি চিন্তাও করতে পারেন নাই যে উনি মারা যাবেন। জ্বর এসেছিল, মোটামুটি স্বাভাবিক ছিলেন উনি, কিন্তু এমনটা যে হয়ে যাবে এটা উনি বা ওনার পরিবার বুঝতে পারেন নাই।
যেহেতু এটা ভৌতিক ঘটনা ছিল, উনি ভয় পেয়েছিলেন। এই জন্য পরিবার এটা নিয়ে আর কোনো হুজুর কবিরাজের কাছে যান নাই যে কোন জিনটা মারলো তাকে হাজির করা হোক, এরকম কিছু হয়নি। কিন্তু এই জিনটা কেন মারলো, কেন ফার্স্ট টাইম এসেছিল, এটাও জানা চাই নাই। প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই রণবীর ভাইয়েরই সিনিয়র বড় ভাই তরিকুল ভাই পাঠিয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে। আর উনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। ওই সময় সারা বাংলাদেশ এক উন্মাদনার মধ্যে ছিল। কেননা ওই সময়ে বাংলাদেশে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল দলের খেলোয়াড়রা এসেছিলেন। বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ হবে। যারা খেলাপ্রেমী বা যারা খেলাপ্রেমী না, সবাই এক ফুটবল আনন্দে উন্মাদনায় বিভোর ছিলেন। তখন এই উন্মাদনার ঢেউ শহর পার হয়ে একদম গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছিল। এটাতে কিন্তু তরিকুল ভাইও বাদ যান নাই। ওনাদের এলাকাতেও আলোচনা হচ্ছে, খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে দেখবেন? ওনাদের ওই এলাকায় বিদ্যুতের অবস্থা ছিল খুবই নাজুক। অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না। অনেকের বাসায় টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন থাকলে কি হবে, বিদ্যুৎই যদি না থাকে টিভি চালাবেন কি দিয়ে? তখন অবশ্য ব্যাটারি দিয়ে টিভি চালানোর যেই প্রবণতা, এটা অনেকটাই কমে এসেছিল, যার কারণে ব্যাটারির ব্যবহারটাও একরকম নাই বললেই চলে। 2011 সালের কথা বলছি। কারণ বিভিন্ন বাড়িতে তখন সোলার সিস্টেম চলে এসেছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তরিকুল ভাই চিন্তা করলেন যে সরাসরি ইলেকট্রিক লাইনে চালানো টেলিভিশন দেখে মজা পাওয়া যাবে না, কারণ বিদ্যুৎ চলে যাবে। খেলার একটা উত্তেজনকার মুহূর্তে গিয়ে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেছে, তখন কি হবে? এই জন্য উনি চিন্তা করলেন যে পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে, তারাবুনিয়া গ্রাম। এই গ্রামে ওনার ফুপু বাড়ি, ওইখানে উনি যাবেন। ফুপুর বাসায় সোলার সিস্টেম ছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তো উনি তো যাবেন, তবে একা যাবেন না, ওনার আরও দুজন বন্ধুকে নিয়ে যাবেন। একজন বন্ধুর নাম হচ্ছে সজীব, আর একজনের নাম হচ্ছে রাব্বি। তো এই দুজনকে নিয়ে যাবেন, ভালো কথা, তাদের সাথেও কথাও হয়েছে। ওনারা যেই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে ফুপু বাড়িতে যেতে ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় লাগে। ওই পথে প্রথমে একটি শ্মশান পড়ে, তারপর খাল পড়ে, তারপর দূরে যে বিল রয়েছে সেগুলো দেখা যায়, আর বিলের আশেপাশে ধান ক্ষেত। ওই সময় কিন্তু শুকনোর মৌসুম ছিল, মানে তখনও ওইদিকে পানি টানি ওইভাবে আসেনি। ওনারা যথারীতি সন্ধ্যার পরই রওনা করেছেন। অল্প সময়ের মধ্যে ফুপু বাড়ি পৌঁছেও যান। যেহেতু আত্মীয় স্বজন এসেছে, ফুপুও তাদেরকে সমাদর করার জন্য আয়োজন করেছেন। খেলা দেখা শেষ, এরপর ফুপু খাবার দাবারের আয়োজন করেছেন। ফুপু তরিকুল ভাইকে বলেন যে বন্ধুর সহ খাওয়া দাওয়া করে যা। তো ওনারা সেখানে খাওয়া দাওয়া করেন, এরপরে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন যে গভীর রাত, বিষয়টা এরকম না। রাত তখন 10টা, 10:30, 11টা এরকম আর কি। তো 2011 সালে রাত 10টা, 10:30, 11টা যে অনেক রাত, এটা তো বলা যাবে না। তখন সবার হাতেই মোটামুটি মোবাইল ফোন চলে এসেছে। তবে তরিকুল ভাইয়ের হাতে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের মাথায় আবার টর্চ লাইটও ছিল। এছাড়া উনি 3 ব্যাটারির একটা টর্চ লাইট ব্যবহার করতেন। সেটার আলো অবশ্য খুব বেশি হতো না, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এরকম টাইপের একটা টর্চ লাইট আর কি। তো বন্ধুদের সাথে উনি তখন রওনা দিয়েছেন। উনি যখন ফুপু বাড়ি থেকে বের হয়েছেন, বিশেষ করে ওই বিলের পাশে যেখানে ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত রয়েছে, ওখানে যখন এসেছেন তখন হঠাৎ করে ঘোড়া টকবক 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 আওয়াজ, আর ঘোড়া এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, মানে ঘোড়া দৌড়ে যাচ্ছে আর শব্দ করছে। হঠাৎ করে এরকম আওয়াজ আর শব্দ শুনে 3জনই চমকে ওঠেন। বলেন যে কি ব্যাপার, এত রাত্রে এখানে ঘোড়া এলো কোত্থেকে? তাও মাঠের মধ্যে, মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে। মাঠের মধ্যে তো দৌড়ানোর জায়গা নেই।
তাহলে ঘোড়া কোত্থেকে আসলো? তো ওনাদের হাতে যেই লাইটগুলো ছিল এই লাইটের আলো তো খুবই সীমিত, সামনে সামান্য একটু দেখা যায়, সেখানে মাঠের মধ্যে কোন ঘোড়া দৌড়াচ্ছে বা কি আছে না আছে এটা তো দেখার আসলে সুযোগ নেই। আর ওই সময় যে চাঁদনি রাত ছিল, চাঁদের আলোতে সব কিছু উজ্জ্বল ছিল, বিষয়টা এরকমও না, যার কারণে ওনারা শব্দ শুনতে পারলেও কোনো কিছু কিন্তু দেখতে পারছিলেন না। ওনারা চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো বাড়িতে ঘোড়া টোড়া আছে, সেটা ছুটে গেছে। এটা সত্য যে আশেপাশে কিছু বাড়িতে ঘোড়া ছিল, মাঝে মাঝে বাইরে বের হয়ে আসতো, তো এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে ওনারা এরকম কোনো চিন্তা করেন নাই যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর ওনারা ওই জায়গাটা পার হয়ে আবার বাড়ির দিকে যখন আগানো শুরু করেছেন, যখন শ্মশানের যেই জায়গাটা এটার কাছাকাছি এসেছেন নাকি, তখন শ্মশানের ভিতর ঢোকেন নাই বা শ্মশানের ওই এরিয়ার মধ্যে ঢোকেন নাই, হঠাৎ করে দেখেন ওনাদের সামনে একটা কালো বিড়াল চলে এসেছে। আকারে বেশ বড় আকৃতির বিড়াল, এত বড় সাইজের বিড়াল সাধারণত দেখা যায় না। খুব ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না, কিন্তু মনে হচ্ছে খুব ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। তারা কেন এখন এখানে এসেছে এটা নিয়ে তার খুব রাগ, এমনটাই তার চোখে মুখে ফুটে উঠেছে। তবে তরিকুল ভাই এবং তার সাথে থাকা যে দুই বন্ধু সজীব এবং রাব্বি, এই দুজন বিড়ালকে আঘাতও করেন নাই, কিছুই করেন নাই। ওনারা বিড়ালকে সাইড কাটিয়ে হাঁটা ধরেছেন। ওনারা যখন শ্মশানের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর হাঁটতে হাঁটতে শ্মশানের এরিয়ার একদম শেষ প্রান্তেও চলে এসেছেন, তখন দেখেন ওই বিড়ালটা আবার সামনে চলে এসেছে। এবার আগের থেকেও ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সামনে চলে এসেছে। মনে হচ্ছে যে কেন ওই এলাকায় তারা ঢুকেছে, এর জন্য এখন সে আগের থেকেই মানে রাগ হয়তো ছিল, এখন আর বেশি রাগ, কেন তাকে পাশ কাটিয়ে ওরা ঢুকলো। তো যাই হোক, এবারও ওনারা পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। বিড়ালটা কোনো আক্রমণও করে নাই, কোনো গড় 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 শব্দও করে নাই। তো ওনারা পাশ কাটিয়ে যখন শ্মশানের এরিয়াটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন এই যে ওনাদের সাথে থাকা যে বন্ধু সজীব, সে দাঁড়িয়ে গেছে। অন্য দুজন হেঁটে যাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে। তো তরিকুল ভাই পিছন দিকে ঘুরে বলে, রে সজীব, তুই দাঁড়িয়ে আছিস কেন, আয়। সজীব তখন বলছে, না আমি যাব না। কেন যাবি না? বলে, যেই বাসা থেকে টেলিভিশন দেখে আসছে আমি ওই বাসায় যাব। তখন এই তরিকুল ভাই বলছেন যে, ওই বাসায় যাবি এত রাত্রে? ওই বাসায় এখন কি কাজ? ওই বাসাতে এখন কোনো কাজ নাই, খেলাধুলা তো শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, ফুপু বিদায় দিছে, এখন কি যাওয়া যায় নাকি? কি কাজ আমাকে বল। কোনো কথা বলে না, খালি বলে যে ওই বাসায় আবার যাব। এরপরে এই তরিকুল ভাই আর ওই রাব্বি ভাই দুইজন কোনো মতে ধরাধরি করে টানতে টানতে এই সজীবকে সামনের দিকে আগানো শুরু করেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে তিন বন্ধুর বাড়ি, এই বাড়ির মধ্যে সবার শেষে হচ্ছে এই তরিকুল ভাইয়ের বাড়ি, প্রথমে, পরে হচ্ছে এই সজীবের বাড়ি, এরপরে রাব্বির বাড়ি, এরপরে হচ্ছে তরিকুল ভাইয়ের বাড়ি। তো প্রথমেই তো এই সজীবকে বাড়ির কাছে দিয়ে এসেছে, একদম বাড়ির কাছে দিয়ে এসে বলছে, যা বাড়িতে যা। এরপরে এই যে রাব্বি, উনি ওনার বাসায় চলে গেছেন। এরপর তরিকুল ভাই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ডাকাডাকির শব্দ। তো যেই কণ্ঠে ডাকছে শব্দটা তার পরিচিত মনে হলো, এই শব্দটা ওই যে সজীব তার বাড়ির কারো। তরিকুল ভাই তো বের হয়ে এসেছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে। বলে যে, তোমাদের সাথেই তো সজীব গেল, কই ও তো এখনো বাসায় ফিরলো না, তোমরা বাসায় চলে আসছো দেখতেছি। রাব্বিও দেখলাম বাসায়, তুমিও বাসায়। রাব্বি বলে যে সজীব বাসায় চলে আসছে। তো সজীব কি বাসায় আসছে? তরিকুল ভাই বলতেছে, হ্যাঁ সজীব তো বাসায় চলে আসছে, তো আমি নিজে বাসার কাছে দিয়ে আসলাম, ওই সময় তো রাব্বিও ছিল। তখন ওই বাসা থেকে বলছে, না ও তো বাসায় আসে নাই। যখন এটা বলেছে, সাথে সাথে তরিকুল ভাইয়ের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে ওর আচার আচরণ তো স্বাভাবিক ছিল না। যখনই শ্মশান এরিয়া থেকে বের হয়ে আসছে তখন কোনো ঝামেলা হলো না তো। তখন এই তরিকুল ভাই ওই সজীবের পরিবারকে বলেন যে এরকম এরকম কিন্তু আচরণ ও করেছে। তখনই ওই আশেপাশে থাকা লোকজন বুঝতে পারে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে সজীবের সাথে। তখন আশেপাশে আরও লোকজনকে ডেকে আনা হয়। সবাই যে যার মতো আলো নিয়ে আগাতে থাকে, খুঁজতে থাকে এই সজীবকে। এদিকে এই যে রাব্বি, এই রাব্বি ভাইও এসে যুক্ত হয়েছে। যেহেতু শ্মশানের ওই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছিল, তখন সবাই মিলে বুদ্ধি করে যে আমরা শ্মশানের ওই দিকটাতেই যাই, দেখি ওইখানে আছে কিনা। সবাই মিলে রাতের বেলা ওই শ্মশানের ওই দিকে যখন গিয়েছে, গিয়ে দেখে এক ভয়ঙ্কর ব্যাপার।
শ্মশানের ভেতরে থাকা একটা গাছের ডালে দিব্যি বসে আছে এই সজীব। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু সজীব আর নামে না, কথাও বলে না, নামেও না, গাছের ডালে বসে আছে। তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব তাকে ডেকে আনা হবে। ওনাকে কয়েকজন ডাকতে যায়। উনি তখন গভীর ঘুমে বিভোর। ঘুম থেকে ওঠার পর হুজুর দেখেন ফজরের আজান হতে আর বেশি দেরি নেই। তখন বলেন যে এখন গেলে তো আবার আজান দিতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আজানটা দিয়ে তারপর আসি। এরপর উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আজানটা দেন। এরপর উনি ওই শ্মশানের ওখানে চলে এসেছেন। এসে দেখে ওই একই অবস্থা, সজীব সে গাছের ডালে বসে আছে, নিচে আরো লোকজন ডাকাডাকি করছে। তখন হুজুর বলেন যে ওকে এইভাবে ডেকে লাভ হবে না, এইভাবে ও নামবে না। উনি কি করেন, ওই শ্মশানের ওই গাছের নিচেই একটা গোল বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর ওই বৃত্তের বাইরে গিয়ে উনি রুকিয়া করতে শুরু করেন। এবারে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। একদম স্বাভাবিকভাবেই এই সজীব গাছ বেয়ে নেমে একদম ওই বৃত্তের ভিতরে এসে বসলো। বসার পর এই যে হুজুর, উনি কি করেছেন, উনি আবার রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর এই সজীব কথা বলা শুরু করেছে। তবে সেটা সজীবের কণ্ঠ ছিল না, সে আসলে সময় পোজেসড অবস্থায় ছিল, তার ভেতর থেকে কেউ কথা বলছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কেন ওকে ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওদেরকে তো সতর্ক করলাম, তারপরে ওরা আসলো, এটাকে ধরছি, আর এটাকে সহজে ছাড়বো না, ওকে কষ্ট দেবো আরো। হুজুর বলেন যে ওরা তো ওই পথ দিয়ে আসতেছে, ওরা তো বাড়িতে আসবে, পথ তো এইটাই, ওরা যাবে কোন দিক দিয়ে? তখন বলছে না, আমি তোদেরকে ভয় দেখাইছি, ওরা সরে নাই কেন? যাই হোক, এভাবে অনেক বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ওই জিনটা ছেড়ে দিতে রাজি হয়। তবে হুজুর বিশেষ কিছু রুকিয়া করার মাধ্যম দিয়ে ওই জিনটাকে দুর্বল করে ফেলেছিলেন। সবকিছু কিন্তু ওই শ্মশানে বসেই হচ্ছে, কারো বাড়িতে না। এরপর ওই জিনটা চলে যায় সজীবকে ছেড়ে। তবে জিনটা বলে গিয়েছিল যে আমি এই গাছেরই একটা ডাল ভাঙবো, ডালটা নিচে পড়বে না, ভেঙে ওখানেই ঝুলতে থাকবে। সবাই দেখে যে সজীব অচেতন হয়ে পড়ে গেল, আর তার ওই অচেতন অবস্থাতেই কটাং করে একটা শব্দ হলো। উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছের একটা কাঁচা ডাল ভেঙে গেছে, বেশ মোটা সোটা ডাল, তবে সেটা ভেঙে নিচে পড়েনি। ওই শ্মশানেরই একটা গাছের ডাল, যেই গাছের কোনো একটা ডালে এই সজীব উঠে বসেছিল আর কি। যাই হোক, সজীবকে ওখান থেকে নিয়ে আসা হয়। আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আমার চাচার কাছ থেকে নেওয়া ঘটনা বলতেছি। রাসেল ভাই, ঘটনাটি হলো আমাদের এলাকার একবারে প্রত্যন্ত এলাকার ঘটনা। ঘটনাটি হলো আমাদের এলাকার একটি নদী, শান্তশিষ্ট নদী। নদীটিকে সবাই শান্ত বলে, কিন্তু আবার অনেক মুরব্বী লোকরা বলে যে নদীটি নাকি রাতের বেলা অনেক ভয়ঙ্কর হয়। এটা ভয়ঙ্কর বলতে রাতে ওইখানে ওই দিক দিয়ে কেউ যেতে পারে না, অনেক ভয় নাকি লাগে। নদীটার নাম ছিল কালী নদী। কালী নদী নাম রাখার পিছনে অনেক কারণ আছে। আগের যুগের লোকরা এটাকে কালী নদী নামে রাখতো, যে এখানে একসময় হিন্দুদের কালী পূজা আছে না, কালী পূজার সময় এই কালী পূজা করার পর এই কালী ঠাকুরটাকে এই নদীতে ভাসায় দিত। তখন থেকে এই নদীটির নাম হলো কালী নদী। কালী নদীর কাহিনী হলো সবাই এলাকার সবাই এই কালী নদী রাতের বেলা ভয় পায়, কিন্তু রহিম নামে এক ছেলে ছিল। ওই রহিম এই নদীটার অত তোয়াক্কা করতো না, সে ওইখানেই সবসময় মাছ মেরে জীবিকা নির্বাহ করে, দিনেও মাত্র। সে সবার কাছে শুনে যে রাতে নাকি নদীটা খুব ভয়ঙ্কর হয়, সেটা বিশ্বাস করতো না। সে ভাবলো যে দেখি নদীটা রাতে কিরকম ভয়ঙ্কর হয়। সে জেদ খাটিয়ে রাতে মাছ মারার জন্য প্রস্তুতি নিতেছে। রাসেল ভাই, রহিম তো অনেক সাহসী ছেলে, বললেন ঘাটতারা ছেলে কিছু আছে না এলাকায়, যে কারো কথা শুনে না, সে তার স্ত্রীর কথাও না শুনে
সে রাতেই মাছ মারতে যাবে নদীতে। রাসেল ভাই রহিম কিন্তু তার স্ত্রী মায়ার কথাও শুনে নাই। এই মায়া অনেক ভালো মেয়ে ছিল, তার স্বামীর অনেক কেয়ার করতো, কিন্তু এই রহিম এত উগ্র, এত মানে ভূত পেট জিন আত্মা এগুলো কোনোই বিশ্বাস করতো না। তারপরে সে মায়াকে বলল, আমি যাব ফজরের নামাজের আগে মাছ মেরে চলে আসবো। ঠিক আছে, আর ওয়াইফ আর কিছু বললো না মায়া। পরে সে রহিম চলে গেল মাছ মারার জন্য। নৌকা নিয়ে গেল, একটা কেসের সাথে নিয়ে গেল। সে মাছ মারতে নদীতে গেল, নৌকা নিয়ে গেল। দেখলো আকাশের পরিস্থিতি ভালো, আকাশে কোনো সমস্যা নেই, মানে একটু মেঘলা আকাশ থাকে না ভাই রাসেল ভাই, ওইরকম মেঘলা আকাশ। সে মাছ মারার জন্য গেল, মাছ মারতেছে। প্রথম 30 মিনিট মাছ মারলো, সবকিছু ভালো স্বাভাবিক। যখন রাত একটু গভীরের দিকে গেল না, রাত 2টা পার হইলো, তখন সে দেখলো আকাশে একটু মেঘ দেখার পরে হঠাৎ করে দেখলো সে কুয়াশাতে তার নৌকাটা একবারে ভরে গেছে, যে নৌকার বৈঠাটা পর্যন্ত সে দেখতে পারতেছে না, এত পরিমাণে কুয়াশা হঠাৎ করলো। তখন রহিম তো একটু ঘাবড়ায় গেল, যে এই সময় হঠাৎ কুয়াশা, সে তো একটু ঘাবড়ায় গেল। তারপরে সে না ভাবে, পরে একটু পরে দেখলো কুয়াশা ছেড়ে গেল। কুয়াশা ছেড়ে যাওয়ার পরে সে একটু পরে শব্দ পাইতেছে যে পানির উপর দিকে কে যেন হাঁটতেছে, এরকম শব্দ পাচ্ছে। সে তো পিছনে এরকম শব্দ, সে তো মানে ভাবলো যে এগুলো মাছের শব্দ মনে হয়, সে আর পিছনে তাকালো না। সে রাসেল ভাই সে পিছনে না তাকায় সে বইটার দিয়ে মাছ মারার চেষ্টা করতেছে, কিন্তু একটু পরে পানিগুলা যে কিরকম মানে খল এরকম একটা শব্দ করতেছে। সে তো একটু ভয় পেলো বলতে একটু মানে ভয় পেলো। সে ভয় না পেয়ে পিছন পাশে একটু তাকালো। সে তাকার সাথেই এমন আকৃতির একটা বস্তু দেখলো, সে একবারে ভয় পেয়ে গেল বলতে সে দেখলো যে বিশাল আকৃতির একজন লোক, দাঁত বিশাল বড় বড়, চোখ বড় বড়, সে মানে সাদা বিশাল বড়, তাকে ডাকতেছে রহিম বলতে। সে তো ভয় পেয়ে গেল। পরে একটু ভয় দেখে তার পিছনে আরেকজন ওইরকম, মানে এরকম করতে আস্তে আস্তে পুরা নদীতে দেখে ওই রকম সাদা বড় বড় মানুষ তাকে ডাকতেছে। সে তো একবারে অনেক ভয় পেয়ে গেল। সে ভয় পেয়ে তখন তাড়াহুড়া করে নৌকার বইটা হাতে নিল। নৌকার বইটা হাতে নিয়ে নৌকাটা সে মানে তার বাড়ির দিকে সে রওনা দিবে। সে তাড়াতাড়ি নৌকাটা বইটা নিয়ে নৌকা টানতেছে রাসেল ভাই। সে এত জোরে নৌকা চালাইতেছে রাসেল ভাই, কিন্তু তার নৌকা মানে 1 ইঞ্চিও আগাচ্ছে না। মনে হচ্ছে নৌকা কে জানি টেনে ধরছে, এত জোরে নৌকা টানতেছে, নৌকা আর আগাইতেছে না। এত চেষ্টা করতেছে, সে নৌকা আগাইতেছে না। পরে সে পানির দিকে তাকালো, কালো পানির দিকে তাকার সাথে পানির নিচ থেকে দেখতেছে একটা চোখ তাকে দেখতেছে। সে তো আরো ভয় পেয়ে গেল। চোখটা দেখতে সে আর নৌকা আরো জোরে টানতে শুরু করলো। টানা শুরু করার পরে ওই যে চোখগুলো থেকে একটা হাত চলে আসলো, বিশাল একটা হাত আসে নৌকাটা ধরে ফেললো। সে নৌকাটা যখন ধরে ফেলার পর তার বইটাটা দিয়ে ওই হাতটাকে 2টা বাড়ি দিল, মানে বাড়ি দিয়ে নৌকাটা ছাড়ে দিল। এত বাড়ি দিতেছে না, নৌকাটা তো হাতটা ছেড়ে দিতেছে না। সে তো অনেক পরিমাণে ভয় পেল। ভয় পাওয়ার পরে সে তখন একটা কথা মনে পড়লো, তার রাসেল ভাই সে তার দাদা শিখিয়ে দিয়েছিল যে কখনো যদি কোনো অদ্ভুত কাহিনী বা অবাস্তব কাহিনী, ভয়ঙ্কর ঘটনা দেখো, তাহলে তুমি আল্লাহর নাম স্মরণ করবা। সে জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলো, জোরে পড়া শুরু করলো। আর বইটাতে দিয়ে ওই হাতটাকে বাড়ি দিতেছে, কিন্তু হাতটা কোনোভাবে ছাড়তেছে না, আর নৌকাও 1 ইঞ্চি আগাচ্ছে না। সে তো আরো পরিমাণ ভয় পেতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে আর নৌকার বইটাটা দিয়ে বাড়ি দিতেছে, কিন্তু রাসেল ভাই নৌকাটা 1 ইঞ্চি আগাচ্ছে না। তখন সে পিছন থেকে শুনতে পারতেছে, তুমি কই গো, মানে একবারে তার স্ত্রীর কণ্ঠ আছে না রাসেল ভাই, মায়া। সে মায়া ডাকতেছে। সে বললে মায়া মানতে, সে পিছনে তাকিয়ে দেখে মায়া, একটা হুবহু মায়ার আকৃতির চেহারা তাকে ডাকতেছে। কিন্তু রাসেল ভাই সে পরে লক্ষ্য করলো যে মায়া ডাকতেছে, কিন্তু মায়ার পা নাই বলতে পানির উপরে দাঁড়ায় মায়া ডাকতেছে। সে তো ভয় পেয়ে গেল। মায়া ডাকতেছে, আসো তুমি কই যাও, এদিকে আসো। সে তো আরো ভয় পেয়ে গেল, মায়া ডাকতেছে তাকে।
মায়ের আকৃতি নিয়ে রাসেল ভাই, মানে ওই যে ওইটা কিরকম হয়েছে, তার স্ত্রী মায়া আছে না, মায়ের আকৃতি নিয়ে ভূতগুলা চলে আসছে, মানে জিনগুলা ভূতগুলা যেগুলা অবয়ব যাকে বলি আমরা, ওগুলো চলে আসছে। এখন সেই অবয়বগুলা তাকে ডাকতেছে, সবগুলো অবয়ব তাকে ডাকতেছে। সে তো রাসেল ভাই এই যে ভূত পেতে কখনো বিশ্বাস করতো না, হঠাৎ করে সে এরকম পরিস্থিতিতে সে অনেক পরিমাণে ঘাবড়ে যেতেছে। এখন সে কি করবে, ওই যে ওর দাদুর কথা মনে, ওই দাদুর শিখাই দেওয়া কথাটা আছে না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভয় পেলে আল্লাহর নাম স্মরণ করতে, সে এটা স্মরণ করতেছে আর বইটা দিয়ে নৌকাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করতে জোরে জোরে, কিন্তু রাসেল ভাই 1 ইঞ্চিও তার নৌকাটা আগাইতেছে না। এখন রাসেল ভাই তার বলা কথা যে সে মনে করেন এই ভূতগুলা, মানে এই যে অবয়বগুলা পুরা ওই কালী নদীটার উপরে ভেসে উঠতেছে, সবাইগুলা তাকে ডাকতেছে আর তাকে ধরার জন্য সবগুলো অভাব আস্তে আস্তে এগিয়ে আসতেছে। রাসেল ভাই সে আস্তে আস্তে এগিয়ে আসতেছে, সে এত পরিমাণ ভয় পাইতেছে, এখন সে কি করবে, তখন সে মনে মনে ভাবলো যে আজকে তো আমি আর মনে হয় বেঁচে ফিরবো না, আমার এখানে মনে হয় মৃত্যু আছে। রাসেল ভাই তখন সে আল্লাহর নাম স্মরণ করে নৌকা টানতেছে, সে টানতেছে আর এদিকে দেখতেছে সব অবয়ব তাকে ধরার জন্য চলে আসতেছে, ছুটে আসতেছে। তখন সে অবাক করতে একসময় সে সেন্সলেস হয়ে পড়ে গেল। হওয়ার পরে গ্রামের নদী তো রাসেল ভাই, সেন্সলেস হওয়ার পরে গ্রামের নদী, সে সেন্সলেস হয়ে পড়ে আসছে, কিন্তু গ্রামের লোকরা তো পরের দিন ওইদিকে মাছ মারার জন্য নদীতে আসে দেখে রহিম নৌকার মধ্যে পড়ে আছে। তারা তো সবাই অবাক হওয়ার পরে রহিমকে নৌকা থেকে তুলে এলাকার এক কবিরাজ আছে তার কাছে নিয়ে গেল। কবিরাজ চিকিৎসা করার পরে অনেক মানে বিকেলের দিকে রহিমের জ্ঞান ফেরার পর রহিম বলে, আমি কোথায় আল্লাহ, আমি এখানে কেন, আমি মারা যাইনি। রহিম তো মারা যাওয়ার পরে ভয়ঙ্কর এই কাহিনী সে পুরাটাই কবিরাজের সাথে আর এলাকাবাসীর সাথে শেয়ার করে সে রহিম বলতেছে যে আমি এইরকম আগে ভয় পাই নাই যে এই নদীতে এরকম কিছু থাকে। আগে তারা মনে করেন বড় দাদারা বা ভাইরা এরা বলছিল, কিন্তু রহিম বিশ্বাস করেনি। রহিম তখন বলছে যে আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে ভাই, এরকম ভয়ঙ্কর ঘটনা সে কখনো মানে বাস্তবে তো দেখেই নাই, কিন্তু কখনো শুনে নাই, সে তার উপর দিয়ে এরকম ঘটনা গেছে। তখন থেকে রহিম এর একটা উপদেশ হলো, সে ভাবতেছে যে সে আর কখনো রাতে মানে কোটি টাকাও দিলে সে ওই নদীর কাছেই যাবে না, নদীর ধারেও কাছে যাবে না। রাসেল ভাই, রহিমের কথা হলো সে নিজ চোখে এইরকম অবয়ব দেখা, সে তো ভাবছিল যে তাকে অবয়বগুলো মেরেই ফেলবে, কিন্তু আল্লাহ তাকে বাঁচাবে, অবয়ব আর কিভাবে মারবে, আল্লাহ বাঁচাবে বিদায় সে বেঁচে গেছে। সে তো ভাবেই নাই যে সে বেঁচে, সকালে সে মানে ওই অজ্ঞান তো হয়ে গেছিল ওকে না, জ্ঞান ফেরার পরে দেখে যে সে বেঁচে আছে। রাসেল ভাই আমার এই ঘটনা এই পর্যন্তই ছিল, আমাদের এলাকার এই ঘটনা ভাই। রাসেল ভাই ধন্যবাদ।